আজকের ক্লাসটা একটু কষ্ট করে করেন, সমস্যা নেই। যদি যারা ঘোলা দেখতে পাচ্ছেন, আমার অনেকে বলছে স্যার কোনো সমস্যা নেই, ঘোলা দেখা যাচ্ছে না, সবই ঠিক আছে। আচ্ছা, যাদের কাছে ঘোলা দেখা যায় একটু কষ্ট করে ক্লাসটা করেন, ঠিক আছে। সন্ধি একটু বাকি ছিল না, হ্যাঁ আমার মনে আছে সন্ধি একটু বাকি ছিল। আজকে আমরা সন্ধি ওই বাকি অংশটুকু পড়বো, তারপরে হচ্ছে আমাদের 11 এবং 12 নম্বর লেকচারে যেটা আছে অর্থাৎ বানান শুদ্ধিকরণ, এই অংশটা পড়বো, ঠিক আছে। তাহলে চলেন আমরা আর দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে, প্রথমে আলোচনা করব, ঠিক আছে। তৎসম ব্যঞ্জন সন্ধি আমাদের প্রথম আলোচনা হবে এইটা নিয়ে, তৎসম ব্যঞ্জন সন্ধি নিয়ে। এখন তৎসম ব্যঞ্জন সন্ধি আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে, তৎসম ব্যঞ্জন সন্ধির আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে যে অংশটা নিয়ে, সেটা হচ্ছে মানে টোটাল 7টা নিয়ম আছে তৎসম ব্যঞ্জন সন্ধির, ঠিক আছে। এখন তৎসম ব্যঞ্জন সন্ধির মোট 7টা নিয়ম আছে, কথা বুঝতে পারছেন ভাই? আপনার কথা এখন শোনা যাচ্ছে কেন? কারণ আমার গলা ভাঙা রে ভাই। আমি যে 2 দিন রেস্ট নিব, আমি 2টা জায়গা থেকে ক্লাস নিয়ে আসছি, আমি যে 2 দিন রেস্ট নিব ওই সময়টাও পাই নাই। কারণ আপনাদের এখন যে দৌড়ের উপর দিয়ে যেতেছে, এখন কিছু করার নাই। আচ্ছা, আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমার এখানে কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? আমার এখানে খুব একটা ইস্যু হচ্ছে না। যারা ঝাপসা দেখতেছেন একটু লাইভ থেকে বেরোয় আবার জয়েন করেন, দেখেন ঠিক হতে পারে। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি, তো ব্যঞ্জন সন্ধি প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তো এই 7টা পয়েন্টের মধ্যে প্রথম 3টা পয়েন্ট হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ রিলেটেড। বর্গীয় বর্ণগুলো কি কি ছিল মনে আছে? ক, খ, গ, ক, খ, গ, ঘ, উম, ক, খ, গ, ঘ, উম। তারপরে ছিল হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়। তারপরে ছিল হচ্ছে ট, ঠ, ড, আর ড এর উপরে মানে ড এর স্থলাভিষিক্ত হতে পারে ড বিন্দু র, বা ড এর আরেকটা রূপ ড বিন্দু র, দেন ঢ, ঢ এর আরেকটা রূপ ঢ বিন্দু র, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তারপর হচ্ছে ত, ত এর আরেকটা রূপ খণ্ড ত, থ, দ, ধ, দন্ত ন, দেন হচ্ছে প, ফ, ব, ব, ভ, ম। এই হচ্ছে আমাদের কি বলো, এই হচ্ছে আমাদের টোটাল যে বর্গীয় বর্ণ 25টা ছিল সেই 25টা। এখন মনে রাখবো, ধরো এটা হচ্ছে 1 নম্বর কলম, এইটা হচ্ছে 2 নম্বর কলম, এইটা হচ্ছে 3 নম্বর কলম, এটা হচ্ছে 4 নম্বর কলম, এবং এটা হচ্ছে 5 নম্বর কলম, ঠিক আছে। মোট 5টা কলম আছে, এবং 5 নম্বর কলমের মধ্যে এগুলো যেহেতু নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণের মধ্যে এক্সট্রা অনুস্বরটা চলে আসবে আমাদের হিসাবের জন্য, ঠিক আছে। ওকে ফাইন। এখন এইটা এই 5টা দিয়ে বা এই নাসিক্য বর্ণগুলো দিয়ে আমরা একটু কিভাবে ক্লাস করব, কথা বুঝতে পারছেন? এই বিষয়টা একটু আমরা এখন মানে কিভাবে আমরা পয়েন্ট গুলো মনে রাখবো, এই জিনিসটা একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসো, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এটা দিয়ে কিভাবে তোমরা জিনিসগুলো মনে রাখবা। এখানে 3টা এক্সক্লুসিভ টেকনিক আছে, 3টা এক্সক্লুসিভ টেকনিক আছে। টেকনিক নাম্বার 1, টেকনিক নাম্বার 1, টেকনিক একটা কি? টেকনিক 1 হচ্ছে যদি তুমি দেখো 3 = 1, বলো 3 = 1, 3 = 1 মানে কি? মানে যদি দেখো সন্ধিবদ্ধ, আমরা তোমাদেরকে মনে আছে যে প্রথম ক্লাসে আমরা যখন সন্ধি আলোচনা করেছিলাম, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, তৎসম স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, এগুলো যখন আলোচনা করেছিলাম, তখন আমরা কি করেছিলাম মনে আছে? আমরা বাংলা ব্যঞ্জন, বাংলার স্বর এগুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দটা যেটা পরীক্ষার হলে দেয়া থাকবে, এইটার উপর বেস করে আমরা এই দুটা বের করছিলাম, মনে আছে? আমরা কিন্তু এইটা থেকে এটা করি নাই, এইটার থেকে এই দুটা বের করছিলাম। তো আজকের ক্লাসে আমরা এই সিস্টেমটা যাবো, অর্থাৎ পরীক্ষার হলে যদি এটা দেওয়া থাকে, এইটার থেকে কিভাবে এটা বের করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে কিভাবে বের করবেন, এটা বের করবেন, এটা দেখাচ্ছি। 3 = 1 মানে যদি দেখেন কোন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে 3 নম্বর কলম মানে এই কলমের কোন একটা কিছু দেওয়া আছে, 3 নম্বর কলমের যে কোনো একটা বড় দেওয়া আছে, মানে গ, ঝ, ড বা ড বিন্দু র, দ বা ব, এগুলো দেওয়া আছে, তাহলে তার পরিবর্তে কি বসে দিবেন? 1 বসে দিবেন। মানে যদি দেখেন গ আছে তাহলে ক বসবে, জ আছে তাহলে চ বসবে, ড বা ড বিন্দু র আছে তাহলে ট বসবে, দ আছে তাহলে ত বসবে, ব আছে তাহলে প বসবে। বুঝছেন না বুঝেন নাই? যেমন দেখেন, আমি যদি বলি ডুবন্ত, খেয়াল করো ভাই, আমি যদি বলি ডুবন্ত, তাহলে এবার দেখো তো এই যে ব আছে না, তাহলে ব এর পরিবর্তে কি বসবে? প বসবে। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে ডুব যোগ অন্ত, ডুবন্ত। বুঝছো না বুঝো নাই? আমি যদি বলি অবগ্নি, তাহলে এবার খেয়াল করুন, অবগ্নি, এই যে ব আছে না, তাহলে ব এর পরিবর্তে কি বসে যাবে? প বসে যাবে। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে এই যে দেখো অপ যোগ
অগ্নি, অবগ্নি, ঠিক আছে? আমি যদি বলি গ দিয়ে একটা দেখাই, যদি বলি দিগন্ত, যদি বলি দিগন্ত, তাহলে দিগন্তর ক্ষেত্রে কি আছে? এখানে দেখো গ আছে, তাহলে গ থাকলে কি হবে? গ থাকলে তার পরিবর্তে বসে যাবে ক। তার মানে কারেক্ট আনসারটা হবে হচ্ছে দিক যোগ অন্ত, দিগন্ত। কারেক্ট আনসারটা হবে কি বলো? দিক যোগ অন্ত, এটা হচ্ছে দিগন্ত, ঠিক আছে? মানে জাস্ট যা ছিল ওই জায়গায় যদি দেখো তুমি তিন আছে, তিনের জায়গায় কি বসে দিবা? এক বসে দিবা। ধরো আমি বললাম নিযন্ত, ধরো আমি বললাম নিযন্ত, তাহলে নিযন্তর মধ্যে কি আছে? জ আছে না? তাহলে জাস্ট এই জয়ের জায়গায় কি বসে দিবা? চ বসে দিবা। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে নিচ যোগ অন্ত, নিযন্ত। বলো বুঝছো না বুঝো না এই জিনিসগুলো? জিনিসগুলোকে ক্লিয়ার? এই যে ডয় বিন্দু আছে মনে করো, ডয় বিন্দুর পরিবর্তে কি বসে দিবা? ট বসে দিবা। বা ড আছে মনে করো, ট বসে দিবা। যেমন দেখো, যেমন মনে করো আমি যদি বলি, যেমন মনে করো আমি যদি বলি সরানন, খেয়াল করো, আমি যদি বলি সরানন, দেখো আমি যদি বলি সরানন, তাহলে এবার দেখো ডয় বিন্দুর আছে, তাহলে ডয় বিন্দুর আছে, তাহলে ডয় বিন্দুর কি? এই যে তিন, তিনের পরিবর্তে কি বসে যাবে? এক। তার মানে কি কারেক্ট আনসারটা হবে হচ্ছে শর্ট যোগ আনন, সরানন। বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? আমাকে বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? এই যে আলরাফি বলছে ভাইয়া কতেক এটার সন্ধি বিচ্ছেদ কি? নিন্দুক এটার সন্ধি বিচ্ছেদ কি? হিংসুক এটার সন্ধি বিচ্ছেদ কি? কতেক এটা হচ্ছে কত যোগ এক। কতেক হচ্ছে কি? কত যোগ এক। এটা গত ক্লাসের যে ষোড়শ সন্ধি পড়াইছিলাম, ওই যে শত যোগ এক শতেক, এরকম কত যোগ এক কতেক, বুঝতে পারছেন? হিংসুক এটা হচ্ছে হিং যোগ সুখ। অনুস্বার থাকলে এই যে এটা দেখাবো, একটু পরে দেখাবো, এটার মধ্যে আসবে। আচ্ছা, এরপর আসছে নিন্দুক। নিন্দুকটা আসলে সন্ধি বিচ্ছেদ দেওয়া হবে না, নিন্দুকটা আসলে প্রকৃতিপত্য সারিতে দেওয়া হয়। নিন্দ এটার মূল শব্দ হচ্ছে নিন্দ, এরপর হচ্ছে উক, নিন্দ যোগ উক, নিন্দুক। আপনাদের মনে আছে আপনাদেরকে যখন প্রথম ক্লাসে পড়াইছিলাম, তখন অন্তঃসন্ধি আর বহিঃসন্ধি নামে একটা ব্যাপার পড়াইছিলাম। অন্তঃসন্ধির মধ্যে বলছিলাম না যে প্রত্যয়ের অনেক উদাহরণ সন্ধির মধ্যে দেখা যায়, এই যে নিন্দুক এটা তারই একটা উদাহরণ, বুঝতে পারছেন? ওকে ফাইন। হ্যাঁ, আজকের থেকে কিন্তু আপনাদের বিরোচন অংশ পড়া থাকবে। আজকের থেকে আপনাদের বিরোচন অংশ পড়া থাকবে। বই কই আমার? বই তো আমি আনি নাই আমার এখানে। আচ্ছা, আজকের থেকে আপনাদের বিরোচন অংশ পড়া থাকবে। আমি আজকে বিরোচন অংশ পড়া দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আজকের থেকে প্রতিদিন ক্লাসে দাঁড়াবো, আমাদের একটু একটু করে বিরোচন অংশ পড়া থাকবে প্রতিদিন, ঠিক আছে? ওকে ফাইন। যারা এখন পর্যন্ত টেক্কা বই সংগ্রহ করেন নাই, দ্রুত টেক্কা বই সংগ্রহ করে নেন। আজকের থেকে আমরা বিরোচন অংশ পড়া দিব একটু একটু করে। ওকে ফাইন। স্যার শঙ্ক বুঝাই দেন। আরে ভাই, সব বুঝাবো, আগে ক্লাস গুলা কর। ক্লাস না করে তুই আগে ক্লাস করে শুনে তারপরে কোশ্চেন করবি। দেখো, তাহলে 3 ইকুয়াল টু 1, এটা কি পয়েন্টটা বুঝছেন? এই পয়েন্টটা কি বুঝছেন নাকি বুঝছেন না? এটাকে বলেন ডুবন্ত, অবগ্নি, দিগন্ত, নিযন্ত, সরানন। প্রত্যেকটার মধ্যে আমি দেখতেছি আমার কি আছে? 3 আছে। 3 থাকলে কি হবে? 3 থাকলে 1 হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? 3 থাকলে 1 হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? এইটুকু কি ক্লিয়ার হয়েছেন? এইটুকু কি ক্লিয়ার হয়েছেন? আশা করি এইটুকু ক্লিয়ার। এবার সেন আমরা চলে যাব টেকনিক নাম্বার 2 এ। আচ্ছা, এবার কি টেকনিক নাম্বার 2টা কি খেয়াল করেন? টেকনিক নাম্বার 2টা হচ্ছে, যদি দেখেন 5 নাম্বার কলামের কিছু আছে, 5, ওকে, 5 নাম্বার কলামের কোন একটা বর্ণ আছে, তাহলে তার পরিবর্তে বসে দিবেন ম। তারপরে মনে করেন ম থাকলেও ম, ইয় থাকলেও ম, মূর্ধন্য থাকলেও ম, দন্তন্য থাকলেও ম, ম থাকলেও ম, অনুস্বর থাকলেও ম। মানে 5 ইকুয়াল টু ম, সহজ কথা। 5 ইকুয়াল টু কি ভাই? 5 ইকুয়াল টু ম, মানে 5 থাকলে ম বসে দিবেন। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি দেখেন, আমি যদি বলি দেখেন, এই যে দেখেন সংখ্যা, এই যে খেয়াল করেন সংখ্যা, তাহলে সংখ্যার ক্ষেত্রে খেয়াল করেন উম ক আছে না? তাহলে উম মানে কি? এই যে 5, 5 থেকে কি বসে দিবেন? ম। ঠিক আছে, মানে আমরা টেকনিকটা আগে লিখে নিই। টেকনিকটা হচ্ছে 5 ইকুয়াল টু ম। আচ্ছা, 5 ইকুয়াল টু ম যেমন কি? যেমন দেখেন 5 ইকুয়াল টু ম, আমরা কিছু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবো। যেমন দেখেন আমি যদি বলি সংখ্যা, এই যে দেখেন উম ক আছে, তাহলে আমরা উমর পরিবর্তে কি বসে দিব? ম বসে দিব। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে সংযোগ কার, সংখ্যা শেষ। যদি বলি অনুস্বর দেওয়া আছে, ধরেন সংবাদ, ধরেন অনুস্বর দেওয়া আছে সংবাদ, তাহলে অনুস্বরের পরিবর্তে কি বসে দিব? ম বসে দিব। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে সংযোগবাদ সংবাদ। কারেক্ট আনসার হবে সংযোগবাদ সংবাদ। যদি বলি সন্তাপ, যদি বলি সন্তাপ, দন্তন্য আছে, তাহলে দন্তন্য থাকলে তার পরিবর্তে কি বসবে? দন্তন্য থাকলে তার পরিবর্তে ম বসবে। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে সংযোগতাপ সন্তাপ। ঠিক আছে, সংযোগতাপ সন্তাপ। বলেন বুঝছেন না বুঝছেন না জিনিসটা? হ্যাঁ, জিনিসটা কি বুঝছেন? তাহলে যে দেখেন সংবাদ, সংখ্যা, সন্তাপ, এগুলো কি হচ্ছে? এই যে মনে করেন এই 5 নম্বর কলামের কিছু একটা আছে। আমি যদি বলি অহংকার, খেয়াল করো ভাই, আমি যদি বলি অহংকার, দেখেন
অহংকার, আমার এটার মধ্যে কি আছে, অনুস্বর আছে, তাহলে অনুস্বরের পরিবর্তে আমি কি বসে দিব, ম বসে দিব, তার মানে অহং যোগ কার, অহংকার। এবং একটা জিনিস খেয়াল করে দেখতেছেন, আমি কিন্তু তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম অংশের শেষে প্রত্যেকটা জায়গায় হসন্ত দিচ্ছি, খেয়াল করছেন? এই যে দেখেন হসন্ত 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 হসন্ত, কেন দিচ্ছি? নিশ্চয়ই মনে আছে আপনাদের যে গত ক্লাসে আমরা যখন পড়েছিলাম, অ্যাকচুয়ালি গত ক্লাসে না, গত ক্লাসের আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম একমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে হসন্ত বসে, এছাড়া আর কোথাও হসন্ত বসে না। ঠিক আছে, তো ওই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতেছি যে সংযোগ কার, মানে প্রথম শব্দের শেষে হসন্ত বসতেছে। আগেরটা তো কিন্তু দেখেন আমরা প্রথম শব্দের শেষে হসন্ত দিয়েছি, যে দেখেন ডুব, অফ, দিক, নিচ, শর্ট, দেখছেন কেবল প্রথমটাতে হসন্ত বসছে, এছাড়া অন্য কোনোটাতে হসন্ত বসেনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন এই পর্যন্ত কি বুঝছেন কিনা? ডুবন্ত, অবগ্নি, দিগন্ত, দিগন্ত হচ্ছে কি পরটুলসে যখন যাবো, পরটুলস হচ্ছে পাঁচ টু ম, পাঁচ টু ম কি শঙ্কা, সংবাদ, সন্তাপ, অহংকার। আমি যদি বলি ভয়ঙ্কর, খেয়াল করেন, যদি বলি ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্করের ক্ষেত্রে দেখেন অনুস্বর আছে, তাহলে অনুস্বর থাকলে কি হবে, অনুস্বর থাকলে হচ্ছে ভয়ং যোগ কর, ভয়ঙ্কর। বলেন এই পর্যন্ত কি বুঝছেন নাকি বুঝেন নাই? এইটা আগে বলেন এই পর্যন্ত কি বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই তাহলে কি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো? না, যেহেতু আপনার সময়টা স্বল্প, এই সময়ের মধ্যে যদি আসলে পরীক্ষা হয়, তাহলে আমরা বিশ্বাস করি শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করার কথা না। সো শর্ট সিলেবাস পড়বেন, যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন তারা শর্ট সিলেবাস পড়বেন, বুঝতে পারছেন? আপাতত ওকে ফাইন। জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, এটা কি ক্লিয়ার কিনা সেটা বলেন। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? তাহলে সংখ্যা, সংবাদ, সন্তাপ, অহংকার, ভয়ঙ্কর, এই পর্যন্ত অর্থাৎ আমরা দেখলাম 5 ইকুয়াল টু ম। এবার সেটা আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাব। টেকনিক নাম্বার 3 যেটা, টেকনিক নাম্বার 3টা কি আসলে একটু দেখি। টেকনিক নাম্বার 3, টেকনিক নাম্বার 3টা হচ্ছে, টেকনিক নাম্বার 3টা হচ্ছে 5 5 ইকুয়াল টু 1 5। মানে কি ভাই, 5 5 ইকুয়াল টু 1 5 মানে কি? অর্থাৎ যদি দেখেন এই 5 নাম্বার কলামের কোন একটা বর্ণ দুইবার আছে, অর্থাৎ ধরেন উম ম আছে, অথবা ময় ম আছে, অথবা দন্ত নয় ম আছে, অথবা ইয় ম আছে, বা ইয় ন আছে, বা মূর্ধন্যয় ম আছে, মানে 5 5 আছে, তখন কি হবে, প্রথম যে 5টা আছে প্রথম 5এর পরিবর্তে বসে যাবে 1, আর দ্বিতীয় 5টা অপরিবর্তনীয় থাকবে। মানে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে এইরকম, যে দেখেন প্রথম 5এর পরিবর্তে এটা বসে যাবে হচ্ছে 1, প্রথম 5এর পরিবর্তে এটা বসে যাবে হচ্ছে 1, আর দ্বিতীয় 5টা অপরিবর্তনীয় থাকবে। যেমন কি, চলেন যেমন কিছু উদাহরণ দেখাই আপনাদেরকে। ধরেন আমি বললাম বাংময়, খেয়াল করেন, ধরেন আমি বললাম বাংময়, দেখেন তো উম ম আছে না, এই যে দেখেন উম ম, 5 5 আছে না, তাহলে প্রথম 5এর পরিবর্তে কি বসে দিব, 1, তার মানে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে বাক যোগ ময়, বাংময়, শেষ, কাহিনী খালাস। দ্বিতীয় যে মটা মানে উম ম, মটা ময়ের জায়গায় অপরিবর্তনীয় থাকবে। এই যে পরের 5টা অপরিবর্তনীয় আছে, কিন্তু প্রথম 5টা কি হয়ে গেছে, 1 হয়ে গেছে, তার মানে যে উম ম, উমটা হয়ে যাবে ক, তার মানে বাক যোগ ময়, বাংময়, শেষ। বুঝছেন না বুঝুন নাই? আরো দেখেন, যদি বলি জগন্নাথ, যদি বলি জগন্নাথ, তাহলে এবার খেয়াল করেন জগন্নাথের ক্ষেত্রে কি হয়েছে, এই যে 9 ন আছে, 9 ন থাকলে কি হবে, 9 ন থাকলে প্রথম 9 এর পরিবর্তে বসে যাবে হচ্ছে খণ্ডত্ব। এই যে 9 ন আছে মানে এটা দুইবার আছে, তাহলে প্রথম 9 এর পরিবর্তে কি বসবে, 1, মানে খণ্ডত্ব, তার মানে জ গ, পরে 9 এর পরিবর্তে খণ্ডত্ব, এরপর হচ্ছে নাথ, তাহলে জগৎ যোগনাথ জগন্নাথ। ঠিক আছে, জগৎ যোগনাথ জগন্নাথ। যদি বলি বাংময়, তারপর হচ্ছে কি, যদি বলি আমি মৃন্ময়, যদি খেয়াল করেন, যদি বলি মৃন্ময়, মৃন্ময় মানে কি বসে, দন্ত নয় ম, তাহলে দন্ত নয় পরিবর্তে কি বসবে, দন্ত নয় পরিবর্তে বসবে হচ্ছে খণ্ডত্ব, তার মানে কারেন্ট আনসারটা কি হবে, কারেন্ট আনসারটা হচ্ছে মৃত যোগ ময়, মৃন্ময়। ফলে জিনিসটাকে বুঝছেন না বুঝেন নাই? জিনিসটাকে ক্লিয়ার হয়েছেন? একটু জানান জিনিসটাকে বুঝছেন না বুঝেন নাই? একটু জিনিসটাকে বুঝছেন না বুঝেন নাই? রাসমণি কুণ্ডু বলছে ইও এর একটা এক্সাম্পল দেন, মানে এই যে আগের, সরি রাসমণি কুণ্ডু মনে হয় আগের নিয়মের ইও এর এক্সাম্পল চাইছে, মানে হচ্ছে যে ইও থাকলে ম হয় এরকম কিছু চাইছে। রাসমণি কুণ্ডু মেবি ইও থাকলে ম হয় এরকম কিছু চাইছে। এগুলো খুব একটা কমন ওয়ার্ড না, তো দাঁড়ান, ইও থাকলে ম হয় এরকম দিয়ে একটা দেখাই। আছে তো, নাই কেন, এই যে আছে তো, প্রচুর আছে, কি বলেন? এই যে দেখেন ইও থাকলে ম হয়, যেমন দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি সঞ্চয়, এই যে দেখেন ইও চ আছে, এটা কি ইও চ না? তো ইও চ আছে যেহেতু, তার মানে আমার কি হবে, তার মানে আমার কি হবে, এই যে ইও চ আছে, তাহলে ইওর পরিবর্তে বসে যাবে কি, ইওর পরিবর্তে বসে যাবে ম, তার মানে কারেক্ট আনসারটা হবে কি, কারেক্ট আনসারটা হবে সংযোগ চয়, সঞ্চয়।
বুঝছেন না বুঝেন নেই? তারপরে ধরেন সঞ্চয় না বলে যদি বলি আমি সঞ্জয়, খেয়াল করুন, সঞ্চয় না বলে আমি যদি বলি সঞ্জয়, তাহলে এবার চিন্তা করেন তো সঞ্জয়ের ক্ষেত্রে কি হবে? এটা কি ইয় জ না? তাহলে ইয়র পরিবর্তে কি বসে যাবে? ম। তার মানে কাটাসেটটা কি হবে? কাটাসেটটা হচ্ছে সংযোগ আর বাকি যা আছে যা, তার মানে ইয় জ, তার মানে সংযোগ জ, সঞ্জয়। বলেন বুঝছেন না বুঝেন নাই? রাসমণি কুণ্ডু, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাইয়া ত না দিয়ে খণ্ডত্ব দিব কেন? একজন প্রশ্ন করছে ত না দিয়ে খণ্ডত্ব দিব কেন? অ্যাকচুয়ালি ত না দিয়ে খণ্ডত্ব দিবেন কেন? কারণ তটা হচ্ছে মানে খণ্ডত্বটা হচ্ছে ত এর একটা রূপ। আপনি চাইলে ত দিতে পারেন, তবে যদি ত দেন তবে সেক্ষেত্রে কি করতে হবে? ত দিলে ত এর নিচে একটা হসন্ত দিতে হবে। আর যদি খণ্ডত্ব দেন তাহলে হসন্ত দিতে হবে না। কথা বুঝতে পারছেন? কারণ এই খণ্ডত্ব মানে ত হসন্ত মানে হচ্ছে খণ্ডত্ব। আপনি যদি মৃদ বানানটা এভাবে লেখেন মৃদ, আপনি এভাবে লিখতে পারবেন, ভুল হবে না, ঠিক আছে? তবে এভাবে লিখলে এটা হচ্ছে উত্তম, এটা লিখলে উত্তম বা সহজ। কথা কি বুঝতে পারছেন? সেই জন্য আপনি এখানে ত বসবে, এটা হচ্ছে কথা, তয় হসন্ত বসবে, এটা হচ্ছে কথা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ভাইয়া জগন্নাথের খণ্ডত্বের পরিবর্তে ত কেন হলো না? এই যে বললামই তো, আপনি এখানে চাইলে খণ্ডত্বের পরিবর্তে ত দিতে পারেন। আপনি যদি মন চায় আপনি দেন। আপনি জগন্নাথ বানান যদি মন চায় আপনি জগন্নাথ বানান এভাবে লেখেন যে জগত হসন্ত যোগনাথ, কোনো সমস্যা নেই, হবে, কোনো সমস্যা নেই, হবে। বুঝতে পারছেন? এবার আসেন, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? বলেন, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? স্বামীমা বলছে খণ্ডত্ব থাকলে ম হয়, এরকম একটা উদাহরণ দেন। খণ্ডত্ব থাকলে ম হয় মানে? খণ্ডত্ব থাকলে ম হবে আমি কি বলছি? খণ্ডত্ব থাকলে ম হবে আমি তো বলিনি ভাই। খণ্ডত্ব থাকলে ম হয় আমি তো বলিনি এটা। তাহলে খণ্ডত্ব থাকলে ম হয় এই রুলস কোথায় পাইলেন? খণ্ডত্ব থাকলে ম হয় এই রুলস পাইলেন কোথায়? এটা তো আমি বলিনি, তাদের বলিনি। সবাইকে বুঝছেন কিনা এটা বলেন। মৃত আর মৃত অর্থ এক, হ্যাঁ এক, ওকে ফাইন। অনুস্বর, হ্যাঁ অনুস্বর থাকলে ম হয়। আল্লাহ কত উদাহরণ দিলাম, এই যে অহংকার অহংযোগকার, ভয়ঙ্কর ভয়ঙ্যোগকর, অলংকার অলংযোগকার, কতগুলো উদাহরণ আছে। কি বলেন? বুঝতে পারছেন? সৌরভ ধার বলছে কোন টেকনিক কখন অ্যাপ্লাই করবো? এই যে আপনি সংখ্যা, এটার মধ্যে আপনি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। সংবাদ, এটার মধ্যে আপনি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ পারবেন। আপনি এখন বলতে পারেন ভাইয়া এই যে ব আছে, এই যে ব আছে মানে তিন, তিন থাকলে এক হবে, আমি যদি এই রুলস অ্যাপ্লাই করি এখন, তো কইরা দেখেন, দেখবেন মিলবে না। দেখেন, মানে আলটিমেটলি এই যে বয়ের পরিবর্তে প, আপনি যদি এরকম করেন তাহলে এটা কি হবে? সমক, যদি তখন এটা এরকম সমক যোগ আদ। এখন আপনি বলেন সমক যোগ আদ, এটা কোনোটার কোনো অর্থ আছে? সো এটা তখন এটা বাদ, তারপর এটা আমি কি সংযোগ বা সংবাদ। মানে এইগুলা ভাই কোন টেকনিক কখন অ্যাপ্লাই করবেন, এইটা একটা মনে করেন যে সন্ধির ক্ষেত্রে এটা একটা ফানি কোশ্চেন। যে স্টুডেন্ট এরা জিজ্ঞেস করবে যে স্যার কোন টেকনিক কখন অ্যাপ্লাই করবো, তার মানে বুঝতে হবে কোনো প্র্যাকটিস করে নাই। প্র্যাকটিস করলে এটা আলটিমেটলি আপনার মাথা থেকে অটোমেটিক চলে আসবে কোন টেকনিক কখন অ্যাপ্লাই করবেন। কথা বুঝতে পারছেন? সহজ জিনিস। এবার আসে টেকনিক তিনটা আমরা একটু দেখে আসি। টেকনিক তিনটা কি দেখেন, টেকনিক তিন কি ছিল আমাদের? টেকনিক তিন ছিল হচ্ছে 5-5 ইকুয়াল টু 1-5। কি ছিল আমাদের বলেন? টেকনিক তিন ছিল হচ্ছে 5-5 ইকুয়াল টু 1-5। মানে যদি দেখি 5 নাম্বার কলামের আমাদের যে বর্ণগুলো আছে এটা দুইবার আছে, অর্থাৎ উম ম আছে বা ময় ম আছে বা দন্তময় ম আছে বা মূর্ধন্য ম আছে বা ইয় ম আছে, এরকম কিছু আছে, অর্থাৎ 5 নাম্বার কলামের বর্ণগুলো দুইবার আছে, তখন প্রথম 5-এর পরিবর্তে বসে যাবে 1। তার মানে এই যে দেখেন উম আছে, তাহলে উমর পরের পরিবর্তন বসে গেছে এক, এই যে ক। আর দ্বিতীয় মনটা অপরিবর্তনীয় আছে জগন্নাথ, নয় ন আছে, এই যে নয় ন, প্রথম নয়ের পরিবর্তে বসে যাবে খণ্ডত্ব। আর তারপরে বাকিটা পরের নটা নয়ের মতো আছে, মৃন্ময় দত্ত নয় ম, প্রথম নয়ের পরিবর্তে বসে যাবে খণ্ডত্ব, বাকিটা ময়ের মতো আছে। বুঝছেন না বুঝেন নাই? আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? খাবার আসেন কিছু ব্যতিক্রম আছে। এবার আসেন কিছু, এই যে 3 নম্বর কলাম, 3 নম্বর কলামের যে শব্দগুলো, এই শব্দগুলোর কিছু ব্যতিক্রম আছে। মানে এগুলো দেখলে আপনার কাছে 5-5 মনে হবে, কিন্তু 5-5-এর রুলস আপনি করতে পারবেন না। কি কি আছে এরকম দেখেন, একটা হচ্ছে সন্ন্যাস, একটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস শব্দটাকে আপনি যদি দেখেন নয় ন আছে, তাহলে এই যে নয় ন আছে এই লজিকে আপনি যদি ভাবেন তাহলে আপনার এটা হবে কিন্তু সৎযোগ নাশ, কিন্তু এটা কিন্তু সৎযোগ নাশ না। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু সংযোগ নাশ না, এটা কি? এটা হচ্ছে সংযোগ নাশ। এটা হচ্ছে সংযোগ নাশ। তাহলে কেমনে হইলো?
বলতেছি তার আগে বলি, এই যে দেখেন কিন্নর, কিন্নর এটাও কিন্তু আপনি যদি ভাঙতে যান তাহলে প্রথম অনুসারে এটা হওয়ার কথা ছিল কিপজন্নর, এটা হচ্ছিল কিপজন্নর, কিন্তু এটা কিন্তু কিপজন্নর না, এটা কিন্তু কিপজন্নর না, এটা হচ্ছে কিমজন্নর। দেন হচ্ছে সম্মান, সম্মান এই শব্দটাকে আপনি যদি ভাঙতে যান তাহলে এটা রুলস অনুসারে ময় ম আছে, তাহলে প্রথম ময় পরিবর্তে বসবে প, তার মানে লজিক্যালি এটা হওয়ার কথা ছিল সব যোগ মান, কিন্তু দেখেন এটা কিন্তু সব যোগ মান না, এটা হচ্ছে সংযোগ মান সম্মান, এটা হচ্ছে সংযোগ মান সম্মান। বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? এরকম দেখেন সম্মান, এর হচ্ছে সন্নিবেশ সম্মেলন, খেয়াল করেন যদি বলি সন্নিবেশ, যদি বলি সন্নিবেশ, ঠিক আছে সন্নিবেশ, তাহলে সন্নিবেশের ক্ষেত্রে নয় ন আছে, নয় ন থাকলে কি হবে, প্রথম নয়ের পরিবর্তে খণ্ডত্ব, তার মানে এটা হবে হচ্ছে সৎ যোগ নিবেশ, সৎ যোগ নিবেশ, সৎ যোগ নিবেশ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই এটা তো সৎ যোগ নিবেশ না, এটা হচ্ছে সংযোগ নিবেশ, অর্থাৎ এই বানানগুলো ব্যতিক্রম। এখন কথা হচ্ছে তাহলে ভাই এই বানানগুলো কেন ব্যতিক্রম? দেখেন অ্যাকচুয়ালি এটা কিন্তু টেকনিকের ব্যতিক্রম, ব্যাপারটা এরকম, এটা কিন্তু নিয়মের ব্যতিক্রম না, আমার কথাটা ভালো করে বুঝেন, এগুলো নিয়মের ব্যতিক্রম না, এটা টেকনিকের ব্যতিক্রম। এখন টেকনিক আর নিয়ম বলতে আমি কি বোঝাচ্ছি? নিয়ম হচ্ছে যেটা ব্যাকরণবিদরা আবিষ্কার করছে, আর টেকনিক হচ্ছে যেটা আমি আবিষ্কার করছি, এটা কিন্তু ব্যাকরণবিদদের আবিষ্কৃত কোনো টেকনিক না, এটা আমার বানানো টেকনিক, যাতে সহজে আপনি এখান থেকে ওখানে পরীক্ষার হলে বের করতে পারেন। এই যে 3 = 1 ব্যাকরণবিদরা বের করে নাই, এটা আমি বের করছি। 5 = 1 5, এটা ব্যাকরণবিদরা বের করেন, এটা আমি বের করছি। কথা বুঝতে পারছেন? আমার নিয়মে মিলে না তার মানে ব্যাপারটা নিপাত নিষিদ্ধ, আবার এরকম ভাঙবেন না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে টেকনিক, সো টেকনিকে না মিললে বুঝতে হবে এটা অন্য কোনো টেকনিকে মিলে। যেমন এগুলো সবগুলা দেখতে আমার 3 নম্বর টেকনিক মনে হলো, এটা গুলো 2 নম্বর টেকনিক দিয়ে মিলে যাবে। অর্থাৎ 2 নম্বর টেকনিক রুলস অনুসারে দেখেন এই যে ন আছে, মানে 5 নম্বর কলাম, 5-এর পরিবর্তে কি বসবে ন, এই যে দেখেন বসে গেছে, বাকি সব কিন্তু আগের মতো বসে গেছে। এই যে ন আছে, নয়ের পরিবর্তে কি বসছে ম, তারপরে যে ম আছে, ময়ের পরিবর্তে ম, 5 মানে 5 = ম বলছিলাম না, তাহলে 5-এর পরিবর্তে ম বসছে, এই যে সন্নিবেশ, তারপরে লেগে সম্মেলনটা এরকম, যে দেখেন সম্মেলন, যদি বলি সম্মেলন, সম্মেলনের ক্ষেত্রে কিন্তু এরকম দেখেন এই যে সংযোগ মেলন, সংযোগ মেলন, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5-এ মানে ওই 2 নম্বর যে টেকনিকটা আছে 5 = ওই রুলসে এইগুলো উদাহরণগুলো হবে। কিন্তু এগুলো আবার মানে এগুলো হচ্ছে নিয়ম দিয়ে হচ্ছে, এগুলো হচ্ছে নিয়ম দিয়ে হচ্ছে, কনসেপ্টটা কি ক্লিয়ার? এরকম কত উদাহরণ আছে, যে জগন্মোহন, খেয়াল করেন যদি বলি জগন্মোহন, জগন্মোহন ময় ম আছে, জগমোহন, তাহলে একটু ময় ম আছে না, তাহলে প্রথম ময়ের পরিবর্তে আমার এটা কি হয়ে যাবে, এই যে ময় প্রথম ম আছে, এই জগমোহন বলছি, ওয়ার্ডটা কি জগমোহন, হ্যাঁ বাট এখানে জগমোহন বানানটা ভুল লিখছি, এটা হচ্ছে নয় ম হবে জগন্মোহন, জগন্মোহন, হ্যাঁ ওকে ফাইন। তাহলে জগন্মোহন, এই যে ন আছে, এই যে দন্ত নয় ম, তাহলে দন্ত নয় পরিবর্তে কি হবে খণ্ডত্ব, তার মানে কারেক্ট আনসারটা হবে হচ্ছে জগৎ যোগ মোহন। বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? উফ, বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? একটু জানান আমাকে, একটু জানুন আমাকে, জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? একটু জানান। এই ব্যতিক্রম তো এরকম অনেক আছে, আপনি এরকম এই 5টা ওয়ার্ড পড়েন, এর বাইরে ব্যতিক্রম খুঁজে পেলে আমাকে একটু জানাই। আচ্ছা নুসরাত বলছে তাহলে বুঝবো কিভাবে কখন কোনটা হবে? ওকে, তাহলে বুঝবো কিভাবে কখন কোনটা হবে? বেসিক্যালি 5 নাম্বার কলাম, মানে এই যে 5 5 = 1 5, 5 5 থাকলে আপনি 1 5ই মাথায় রাখবেন, বেসিক্যালি 5 5 থাকলে আপনি 1 5ই মাথায় রাখবেন। কিন্তু এই শব্দগুলো এগুলো হচ্ছে আপনি আলাদা প্র্যাকটিস করবেন। এখন আসেন কেন ভাই সংযোগ না, মানে এটা সব দিয়ে অর্থ হয় না, কি দিয়ে কোনো অর্থ হয় না, এটা কোনো উপসর্গ হয় না, ঠিক আছে? এই কারণে এই শব্দগুলোর ক্ষেত্রে সব একটা উপসর্গ হয়, কিন্তু সৎ দিলে সতের সাথে দেখেন সৎ যোগ মান বা সৎ যোগ মেলন, সৎ শব্দটার সাথে আসলে সম্মেলনের যায় না, সেই কারণে উপসর্গ দিয়ে এটাকে করা হয়েছে, বুঝতে পারছেন? আপনি এই জন্য কি করবেন, এই শব্দগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অটোমেটিক মাথায় থেকে যাবে আপনার। ওকে ফাইন, এই পর্যন্ত কি বুঝছেন না বুঝেন নাই? মাহমুদা বলছে আমরা মনে রাখবো কিভাবে কোন বর্ণের বরাবর কোন বর্ণ। ভাইরে, এইটা যদি তুমি মনে রাখতে না পারো তাহলে তো আমার কিচ্ছু করার নাই, কারণ এইটা মনে থাকবে সবার, এই বেসিকের উপর ভিত্তি করে এই টেকনিকটা বানানো,
এই টেকনিকটা এই বেসিকের উপর ভিত্তি করে বানানো, যে ক খ গ গ ম চ ছ জ জ ঞ ট ঠ ড ঢ ঢ ঢ ত থ দ দ দ ন প প প প ম। তার মানে এই যে মানে পাঁচ, মানে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এই বেসিকের উপর বেস করে এটা বানানো। এটা হচ্ছে ব্যাকরণের একদমই বেসিক। এটা যদি তোমার মাথায় না থাকে তাহলে তুমি শুধু এখানে না আরো অনেক জায়গায় ধরা খাবা। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? সবাই কি বুঝছো না বুঝো নাই? একটু জানাও। বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা নিজেরাই টেকনিক বানাতে পারবো। এক্স্যাক্টলি, তোমরা নিজেরাই টেকনিক বানাতে পারবে, কোনো সমস্যা নেই। ভাইয়া বুঝছি, আমাদের সবই ক্লিয়ার হয়েছে, কিন্তু এক দুই তিনটা আরেকবার একটু প্রিসাইজ করে দেন। আচ্ছা, এক দুই তিনটা একটু প্রিসাইজ করে দিচ্ছি। সহজ কথা ছিল আমাদের এক নম্বর টেকনিক 3 = 1, দুই নম্বর টেকনিক 5 = ম, তিন নম্বর টেকনিক 5 5 = 1 5, 5 5 = 1 5। অর্থাৎ 3 নাম্বার কলামের কোনো কিছু থাকলে তার পরিবর্তে বসবে মানে এক। যেমন আমি যদি বলি এই যে দেখেন দিগন্ত, তাহলে দিগন্তের মধ্যে এখানে গ আছে, গ মানে কি 3 নাম্বার কলাম, ঠিক আছে? তো 3 নাম্বার কলামে থাকলে তার পরিবর্তে এক বসবে। তো গ এর এক কি? গ এর এক হচ্ছে দিক। এখানে কিন্তু আমার ওই কলামগুলো লেখা নেই, এটা আমার মাথার মধ্যে আছে। সো ব্যাপারটা হচ্ছে দিক, তাহলে দিক যুগন্ত দিগন্ত, কনসেপ্ট ক্লিয়ার? এরপর দেখেন 5 = ম, তাহলে 5 মানে কি? 5 নম্বর হচ্ছে 5 নাম্বার কলম। যেমন মনে করেন আমি যদি বলি যে, আমি যদি বলি সংশয়, খেয়াল করেন, আমি যদি বলি সংশয়, তাহলে এবার দেখেন যে সংশয় বললাম, সংশয়ের মধ্যে অনুস্বার আছে, তাহলে অনুস্বার হচ্ছে 5 নম্বর কলম আছে, তাহলে 5 এর পরিবর্তে ম বসবে। তার মানে গাইডেন্স হবে সংযোগ সয়। তার মানে গাইডেন্স হবে সংযোগ সয়। ওকে ফাইন, চল, কথা বলতে কষ্ট হয়, এত কষ্ট। ওকে ফাইন, এখন আছেন 5 5 = 1 5, তাহলে প্রথম 5 এর পরিবর্তে 1, দ্বিতীয় 5 এর পরিবর্তে 5। তাহলে যেমন কি? যেমন আমি যদি বলি এই যে দেখেন জগনমোহন, ঠিক আছে? জগনমোহন, তাহলে এবার খেয়াল করেন জগনমোহন যখন বললাম, তাহলে 5 5 আছে না, 9 ম, তাহলে প্রথম 9 এর পরিবর্তে বসবে 1, তারপরে কার্ডাসল কি হবে? কার্ডাসল হবে জগৎ যোগ মোহন, জগনমোহন। বলেন জিনিসটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? এই তিনটা টেকনিকে না পড়লে তাহলে ব্যতিক্রম হবে। ব্যতিক্রম কি হবে না হবে সব আমি পরে বলে দিব। ব্যতিক্রম কি হবে না হবে সেটা আমি পরে বলে দিব। আগে এই তিনটা টেকনিকে পড়ছেন কিনা সেগুলো বলেন। ভাইয়া বইয়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বো না পুরো অধ্যায় পড়তে হবে? বইয়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো পড়বো না পুরো অধ্যায় পড়তে হবে? মানে বুঝিনি। মানে আপনি কি বলতে চান, জিজ্ঞেস করছেন যে মানে পুরো বইটা পড়বেন মানে অধ্যায়টা, নাকি শুধু অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা পড়বেন? তো যদি শুধু প্রশ্নগুলো দিয়ে যদি হইতো তাহলে আপনার এই অধ্যায়টা দেওয়ার মানে কি? তাহলে আপনার অধ্যায়টা আমি কেন লিখছি? এই অধ্যায়টা আপনাকে দেওয়ার মানে কি? কোনো দরকার ছিল? আপনার একটা সবসময় আপনার একটা মানে কমন মিস্টেক করেন। কমন মিস্টেক কি? আপনারা সবসময় মনে করেন বিগত বছরের প্রশ্ন সলভ করলেই আমার সব কমন পড়বে। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন সলভ করলে কমন পড়বে, কিন্তু সব না রে ভাই। এটা একটা নর্মাল বিষয়, বুঝেন না কেন? আপনি বিগত 50 কেন বিগত 100 বছরের প্রশ্ন যদি সলভ করেন তাও সব কমন পড়বে না। এটা একটা নর্মাল বিষয়। কারণ দেখেন, আপনি যদি মনে করেন যে সব কোশ্চেন সবসময় বিগত বছরের প্রশ্ন থেকেই হবে, তাহলে তো এটা একটা মানে মানে সিম্পল বিষয় যে বিগত বছরের প্রশ্ন থেকে যদি ধরেন, মানে ধরেন আমি বললাম যে 2020 সাল চলে, এটা ধরেন 2020 সাল চলে। এখন 20 সালের স্টুডেন্ট চিন্তা করলো সব বিগত বছর প্রশ্ন থেকে হবে। 20 সালে যদি সব 2020 মানে আগের প্রশ্ন থেকে হয়, মানে ধরেন 2001 থেকে 2019 পর্যন্ত যত প্রশ্ন হয়েছে এইটুক পরে 2020 সালের স্টুডেন্ট মানে কমন পাইছে সব। তাহলে 2021 স্টুডেন্ট যদি চিন্তা করে, তাহলে আমি 2001 থেকে 2020 পর্যন্ত বলবো। 2022 মানে নতুন কোশ্চেন যদি তৈরি না করে, এটা নতুন কোশ্চেন যদি এরা তৈরি না করে, তাহলে ওরা যদি এটা ভাবে যে শুধু আমরা কি করবো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করবো। 2022 স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমরা শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করবো, তাহলে সব কমন পড়ে। তাহলে এখন দেখেন এই যে ধরেন 2023 2024 2023, এখন 2023 স্টুডেন্ট যদি চিন্তা করে সব যদি আগের কোশ্চেন কমন পড়ে, তাহলে ভাই 2023 স্টুডেন্টের কি কোনটুকু পর্যন্ত পড়লে হয় বলেন তো? ওর কি 20 21 22 এটা পড়ার দরকার আছে? ও তো 19 পর্যন্ত পড়লেই চলবে। কেন? কারণ আলটিমেটলি 20 এর প্রশ্নটা তো এর মধ্যে আছেই, কারণ কোশ্চেন তো রিপিট হচ্ছে। 21 এর প্রশ্নটা তো এর মধ্যে আছেই, 20 এর প্রশ্নটা তো এর মধ্যে আছেই। সো তার মানে কোশ্চেন যদি বিগত বছর থেকে কোশ্চেন আসে, তাহলে তো আলটিমেটলি কোশ্চেন সবসময় রিপিটই হইতো। কিন্তু সব কোশ্চেন কি রিপিট? আপনি কি নতুন কোশ্চেন পান না? নতুন কোশ্চেন যদি তৈরি না হতো তাহলে বিগত বছরের কোশ্চেন হইলো কেমনে? বিগত বছরের কোশ্চেন তো কখনোই নতুন তৈরি হতো না যদি নতুন কোশ্চেন না আসতো। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো কেন আপনারা যে বুঝেন না এটা বুঝি না। আপনারা খালি মনে করেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়লেই সব কমন পড়ে যাবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়লে কমন পড়বে, কিন্তু তার মানে এই না যে সব।
কথা বুঝতে পারছেন? এখন আপনাকে তার বলে দিবে না যে ধ্বনিতত্ত্ব টপিকটা প্রিভিয়াস কোশ্চেন কমন পড়বে আর সমাজটা নতুন পড়বে, ব্যাপারটা তো এরকম না। সো সব টপিকে আপনাকে নতুন মানে আসতে পারে প্রশ্ন, এটা মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে হবে, সিম্পল বিষয়। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার করেন, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন একটু জানান আমাকে। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন এটা একটু জানান। 3 নাম্বার টেকনিক পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা এটা আগে একটু জানান। স্যার যজ্ঞ এটা কিভাবে হবে? আচ্ছা পরে বলবো। উফ, স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। যজ্ঞ কিভাবে হয়েছে পরে বলবো, এখন বলবো না। স্যার খুব নিবৃত্তি খুদ প্রিয় সেগুলো কি মুখস্থ? আচ্ছা না মুখস্থ মানে পরে বলবো, ওকে ফাইন। এবার শুন, এবার দেখেন, এবার আমরা পরের প্রশ্নে যাই। স্যার এক্সাম গুলো সলভ ক্লাস হবে না? হ্যাঁ এক্সাম গুলোর সলভ ক্লাস আমরা নিবো, কিন্তু আগে আমরা যেভাবে শুরু করছিলাম যে প্ল্যান নিয়ে, যে প্রত্যেকটা এক্সামের একটা একটা করে সলভ ক্লাস নিবো, এইটা এখন আর সম্ভব না। কারণ তোমার মেইন ক্লাস শেষ করতে করতে তো আমার জান বেড়ে যাচ্ছে। পরীক্ষা আমরা চিন্তা করছিলাম ফেব্রুয়ারিতে হবে, সেটাকে নিয়ে আসছে মানে 2.5 মাস আগে। আলটিমেটলি 3.5 মাসের পড়া তোমার পড়তে হবে এখন 1.5 মাসের মধ্যে। তাহলে আলটিমেটলি আমার তোমার উপর দিয়ে প্রেশার, আমার উপর দিয়ে তো প্রেশার, সময় তো পাইতে হবে পরীক্ষার প্রশ্ন সলভ করার জন্য। এখন দেখা যাবে যে আমরা সলভ ক্লাস নিবো, কিন্তু আমরা প্রথম যেভাবে শুরু করছিলাম যে একটা পরীক্ষা একটা সলভ, একটা পরীক্ষা একটা সলভ, ওইভাবে হয়তো এখন নিতে পারবো না। এখন কিভাবে করতে হবে, মনে করে 1 থেকে 10 পর্যন্ত পরীক্ষা হয়েছে, বলো 1 থেকে 10 পর্যন্ত কার কার কোন জায়গায় প্রশ্ন সমস্যা আছে, সব প্রশ্ন একসাথে সলভ করে দিব। কথা বুঝতে পারছো? তারপর আবার এটা সলভ নিবো 11 থেকে 20 পর্যন্ত কার কার প্রবলেম আছে, 21 থেকে 30 পর্যন্ত কার কার প্রবলেম আছে। অর্থাৎ সব প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে কোন কোন জায়গায় প্রবলেম আছে সেগুলো মার্ক করে রাখবো, সেই প্রশ্নগুলো আমরা শুধু ক্লাস আলোচনা করবো, দ্যাটস ইট। কথা বুঝতে পারছেন? এইভাবে করে পড়তে হবে, এছাড়া সম্ভব না। ওকে ফাইন, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আছেন। আচ্ছা এবার আসেন, এবার আমরা চলে যাব 4 নম্বর টেকনিকে। টেকনিক নাম্বার 4, টেকনিক নাম্বার 4 খেয়াল করেন এটা কি। টেকনিক নাম্বার 4 হচ্ছে যদি দেখেন দ্বিত্ব ব্যঞ্জন আছে, বলেন কি ব্যঞ্জন আছে? দ্বিত্ব ব্যঞ্জন যদি থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই দ্বিত্ব ব্যঞ্জন জিনিসটা কি? দ্বিত্ব ব্যঞ্জন মানে হচ্ছে একই ব্যঞ্জন যদি দুইবার থাকে। কথাটা বুঝছেন? একই ব্যঞ্জন যদি দুইবার থাকে মানে কি? মানে ধরেন এরকম আছে যে ডয় ড, এরকম আছে ডয় ড, অথবা আছে মনে করেন যে লয় ল, অথবা আছে ধরেন বয় ব, অথবা আছে চয় চ, অথবা আছে দয় দ, অথবা আছে জয় জ, মানে এরকম দ্বিত্ব ব্যঞ্জন আছে, মানে একই ব্যঞ্জন ডাবল আছে। তখন কি করতে হবে, প্রথম যে ব্যঞ্জনটা আছে অর্থাৎ প্রথম যে ড, প্রথম ল, প্রথম ব, প্রথম চ, প্রথম দ, প্রথম জ, সো এই প্রথম যে ব্যঞ্জনটা আছে এটার পরিবর্তে বসবে হচ্ছে খণ্ডত্ব বা দ। এটার পরিবর্তে বসবে কি? খণ্ডত্ব বা দ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া খণ্ডত্ব বসবে না দ বসবে, এটা কেমনে বুঝবো? খণ্ডত্ব বসবে না দ বসবে এটা ডিপেন্ড করে হচ্ছে বাংলা বানানের নিয়ম অনুযায়ী। এটা বানানের উপর ডিপেন্ড করে, বানানের নিয়ম অনুযায়ী বসবে। আমার কথা বুঝতে পারছেন? এটা বসবে হচ্ছে বানানের নিয়ম অনুযায়ী, বানানের নিয়ম অনুযায়ী এই জিনিসটা বসবে। যেমন চলেন আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে কি হবে যাবো। ধরেন আপনাকে বলা হতো উল্লাস, আপনি দেখেন এটা কি আছে, লয় ল আছে, তাহলে প্রথম লয়ের পরিবর্তে কি বসে দিবেন? এটা বসে দিবেন খণ্ডত্ব, তার মানে উদ্যোগলাস উল্লাস শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি বলি দেখেন উড্ডিন, যদি বলি দেখেন উড্ডিন, তাহলে উড্ডিনের ক্ষেত্রে ডয়টা আছে না, তাহলে প্রথম ডয়ের পরিবর্তে কি বসে দিবেন? খণ্ডত্ব, তার মানে কারেক্ট কি হবে? উদ্যোগ দিন উড্ডিন শেষ। বুঝছেন না বুঝলেন? যদি বলি যে দেখেন দয় দল, যেমন মনে করেন যদি বলি জগৎ দল, তাহলে এবার দেখেন যে দয় দল আছে, তাহলে প্রথম দয়ের পরিবর্তে কি বসে দিবেন? প্রথম দয়ের পরিবর্তে বসে দিবেন হচ্ছে জগৎ যোগ দল, জগৎ দল। বলেন বুঝছেন না বুঝেন নাই? জগৎ যোগ দল, জগৎ দল। যদি যদি বলি চয় চ আছে, যেমন মনে করেন বিপদ, যদি বলি আমি মনে করেন যে শরৎচন্দ্র, খুবই ইম্পর্টেন্ট বানান, খুবই ইম্পর্টেন্ট বানান, ভালো করে খেয়াল করেন। শরৎচন্দ্র, চয় চ আছে, তাহলে প্রথম চয়ের পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বসে যাবে, তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে শরৎ যোগ চন্দ্র। এইখানে একটা বিষয় আপনাকে লক্ষণীয় ভালো করে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে সন্ধির নিয়ম অনুসারে এই বানানটা কিন্তু শরৎচন্দ্র, এটা রাইট। সন্ধির নিয়ম অনুসারে কিন্তু শরৎচন্দ্র এই বানানটা কিন্তু ভুল। সন্ধির নিয়ম অনুসারে কিন্তু এটা ভুল, এটা কিন্তু ঠিক না। কিন্তু আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে সন্ধির নিয়ম অনুসারে নিচের কোন বানানটি ভুল, এবং এইটা অপশনে থাকলে আপনারা এটা দাগান না। কেন দাগান না? কারণ আপনারা চিন্তা করেন এই বানানটা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ লেখকের নামে বানান হিসেবে পড়ছেন। এখন ভাই লেখকের নামের বানান হিসেবে এটা রাইট, বাট সন্ধি নিয়ম অনুসারে এটা ভুল। সন্ধি নিয়ম অনুসারে বানানটা হবে কি? শরৎচন্দ্র, চয় চ। কনসেপ্টটা কি ক্লিয়ার?
তো এরকম দেখেন এই যে চয় চ, লয় ল, ডয় ড, দয় দ, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া সপ্ত খণ্ডত্ব দিয়ে দেখতেছি, দ দিয়ে দুই একটা দেখেন। যেমন দেখেন আমি যদি বলি বিপজ্জাল, যদি বলি বিপজ্জাল, তো বিপজ্জালের ক্ষেত্রে এখানে কি আপনি জয় জয় খণ্ডত্ব বসাতে পারবেন? পারবেন না। এই জন্য এখানে কি বসবে? এখানে দ বসবে। তো এটা হবে কি? এটা হবে হচ্ছে বিপদ যোগ জাল, বিপজ্জাল। বলেন বুঝছেন না বুঝেন নাই? এটা হবে বিপদ যোগ জাল। দেন হচ্ছে মনে করেন আমি যদি বলি আমি যদি বলি বিপজ্জালে বলি বিপদচয়, খেয়াল করেন আমি যদি বলি বিপদচয়, তাহলে চয় চ আছে, তাহলে চয় চ থাকলে কি হবে? চয় চ থাকলে হবে হচ্ছে বিপদ যোগ চয়, বিপদচয়। বলে বুঝছেন না বুঝেন নাই? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? বলেন আমাকে একটু জানান। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? সামিয়া তাজনিম বলছে ভাইয়া কিভাবে বুঝবো কোনগুলো তৎসম ব্যঞ্জন সন্ধি আর কোনগুলো বাংলা ব্যঞ্জন সন্ধি? চমৎকার কোশ্চেন করছে, খুব ভালো কোশ্চেন করছে। আমি উত্তরটা পুরো ব্যঞ্জন সন্ধিটা পড়ানোর পরে দিচ্ছি। আমি যদি তখন না দিই, যদি আমার মনে না থাকে, মনে করে দিন, বলে দিব। ওকে ফাইন। আর পুরোপুরি বুঝছেন নাকি বুঝছেন না একটু জানান তো আমাকে। জিনিসটাকে পুরোপুরি বুঝছেন একটু জানান। ক্লিয়ার? সবকিছু কি ক্লিয়ার ভাই? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই বইয়ে কি সব সেম আছে? ভাইরে, এ টু জেড প্রত্যেকটা লাইন বাই লাইন সেম আছে। এই যে দেখ, 3 = 1, তারপরে 3 থাকলে কিভাবে 1 হয়, প্রত্যেকটা উদাহরণ। 5 = ম, 5 নম্বরের কলাম থাকলে কিভাবে ম হয়, প্রত্যেকটা জিনিস শুভ সেম। 5 5 = 1 5। তারপরে যে ডয় ড, চয় চ, লয় ল, দয় দ, জয় জ, পয় প, এগুলো থাকলে দ হবে। আমি ক্লাসে যা পড়াচ্ছি হুবহু সেম, বই একদম হুবহু সেম। তোমার কাছে যদি বই থাকে, তুমি বই থেকে লেখাও লাগবে না, তুমি বই থেকে গেলে মিলাই মিলাই দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। ব্যাস, আমি পুরো জিনিসটা পড়াই দিচ্ছি তোমাকে, সিম্পল হিসাব। কথা কি বুঝতে পারছো? পুরো জিনিসটা তোমাকে পড়াই দিচ্ছি। বুঝছো না বুঝো নাই? জিনিসটা কি ক্লিয়ার ভাই? বলো। আমি তোমাদেরকে বলছিলাম না যে বই যারা পড়বো তোমাদের মনে হবে যে শাওন স্যার নিজের সামনে বসে থেকে তোমাকে পড়াচ্ছে? সেম জিনিস। বুঝতে পারছো? স্যার বিপর্যয়ের বিপদের বিপদের দুয়ের নিচে, মানে দয়ের নিচে হসন্ত হলো না কেন? হসন্ত হবে তো, হসন্ত হবে। হবে না কেন? হবে। উম হসন্ত হবে না কেন? হবে। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যদি ডয় ড, লয় ল, বয় ব মানে কোনো একটা দ্বিত্ব ব্যঞ্জন থাকে, তাহলে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জনটার পরিবর্তে খণ্ডত্ব বা দ বসবে। তবে এখানে একটা কথা আছে, এই যে যেমন এই এই জায়গায় কিন্তু মনে করো দ বসার কোনো জায়গা নাই, এই জায়গায় দ বসার কোনো উপায় নাই। কিন্তু এইখানে তোমার মনে করো কিছু কিছু বইতে দেখবা এটা দ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু কিছু কিছু বইতে তুমি দেখবা উদ যোগ দিন এভাবে দেওয়া আছে। কিছু কিছু বইতে এটা দেখবা উদ যোগ লাস এটা দেওয়া আছে, অর্থাৎ উদ দয় হসন্ত এটা দেওয়া আছে। এখন এটা কি দয় হসন্ত হবে নাকি খণ্ডত্ব হবে? উত্তর হচ্ছে দুইটাই হবে, কোনো সমস্যা নাই। তবে খণ্ডত্ব দিয়ে দেখানোটা উত্তম। মানে ব্যাপারটাকে আমি বলি, ব্যাপারটা হচ্ছে তোমরা কি ওই যে পানিনির নাম শুনছো না? সংস্কৃত ব্যাকরণবিদ পানিনি। সো পানিনি এবং তার পরবর্তী কিছু ব্যাকরণবিদ, তারা কি করছিল? তারা এটা হচ্ছে এই দ দিয়ে দিছে। এই জন্য পানিনিকে অনুসরণ করে এরকম ব্যাকরণবিদ যারা আছে তাদের বইতে এটা হচ্ছে দ দিয়ে দেওয়া আছে। কিন্তু বাংলাদেশের প্রথম যে অভিধান কোষ সেটা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এর রচিত। তো হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত যে শব্দ বা মূল যে শব্দগুলো, মানে শব্দ ভান্ডার গুলো পাওয়া যায়, সেগুলোতে এগুলো খণ্ডত্ব দিয়ে দেওয়া আছে। এই জন্য খণ্ডত্ব এবং দ দুইটাই কারেক্ট। তবে খণ্ডত্ব থাকলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে খণ্ডত্ব দেখাতে হবে। তাছাড়া খণ্ডত্ব দিয়ে এটা একটা উপসর্গ হয়, উত যোগলাস উল্লাস, উত একটা উপসর্গ হয়। উপসর্গ থাকলে তখন আমাকে দ্বিতীয় শব্দের শুরুতে আর অন্য কিছু চেঞ্জ করার দরকার নাই, দেখার দরকার নাই। বলো বুঝছো না বুঝো নাই? জয়নব বলছে উড্ডিন, উদ্যোগ দিন হলো না কেন? তো হবে তো, আমি তো বললাম। হবে না কেন? এই যে বললামই তো, হইতেই পারে। বুঝানোর পরে কয় এটা হলো না কেন? কইলামই তো, হইতেই তো পারে। সুমাইয়া বলছে ভাইয়া তাহলে নয়ন কি দ্বিত্ব ব্যঞ্জনের মধ্যে হবে? চমৎকার একটা কোশ্চেন করছে। দেখো, শামিমা বলছে ভাইয়া তাহলে এই যে একটু আগে আপনি দেখাইলেন যে জগন্নাথ, এখানেও তো নয়ন আছে, এটা কি দ্বিত্ব ব্যঞ্জনে হবে না? উত্তর হচ্ছে না, দ্বিত্ব ব্যঞ্জনের মধ্যে হবে না। কেন? কারণ এটা হচ্ছে 5 5 = 1 5, এই রুলস এর মধ্যে পড়বে। অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের যদি দ্বিত্ব ব্যঞ্জন হয় তাহলে এটা হবে না, নাসিক্য ব্যঞ্জনের দ্বিত্ব ব্যঞ্জন বাদে।
নাসিক্য ব্যঞ্জনের দ্বিত্ব ব্যঞ্জন বাদে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? অর্থাৎ এই যে এই বর্ণগুলা বা এর বাইরে যেগুলো আছে এগুলোর মধ্যে হবে। বুঝতে পারছো ভাই? শুধু কি খণ্ডত্ব নিচে হসন্ত হয় না? হ্যাঁ, খণ্ডত্ব ছাড়া সবগুলো নিচে হসন্ত হয়, খণ্ডত্ব নিচে হসন্ত দিতে হয় না। কথা কি বুঝতে পারছো? খণ্ডত্ব নিচে হসন্ত দিতে হয় না, এছাড়া সবগুলো নিচে হসন্ত দিতে হয়। তাহলে আশা করি আমাদের 3 নম্বর টেকনিক ক্লিয়ার, 4 নম্বর টেকনিকও ক্লিয়ার। আশা করি আমাদের 4 নম্বর টেকনিকও তোমরা বুঝে গেছো। 4 নম্বর টেকনিক কি ছিল এটা আশা করি ক্লিয়ার। এরপর আসো 5 নম্বর টেকনিক, টেকনিক নাম্বার 5। টেকনিক নাম্বার 5, এবার আসো টেকনিক 5 কি? টেকনিক 5 হচ্ছে যদি দেখো সন্ধিবদ্ধ শব্দের মধ্যে দয় ধ আছে। কি আছে বলো? দয় ধ আছে। দয় ধ মানে তো বুঝো, এই যে দয় ধ মানে হচ্ছে দ প্লাস ধ। যদি দেখো সন্ধিবদ্ধ শব্দের মধ্যে এরকম দ ধ আছে, দুইটা আছে, তো দয়ের পরিবর্তে এটা বসাই দিবা খণ্ডত্ব বা দ। ঠিক আছে? এখন খণ্ডত্ব বসবে না দ বসবে, কেমনি বুঝবা? এটা হচ্ছে বানানের নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে কি বলো? বানানের নিয়মানুযায়ী, বানানের নিয়ম অনুযায়ী। আর ধ হচ্ছে, ধয়ের পরিবর্তে অল টাইম বসবে হ। ধয়ের পরিবর্তে কোনো কথা নাই, অল টাইম বসবে হ। আর দয়ের পরিবর্তে খণ্ডত্ব বা দ। চলো কিছু নিয়ম উদাহরণ প্র্যাকটিস করে আসি আমরা। যেমন আমি যদি বলি, খেয়াল করো, উদ্ধার। এই যে দেখো দয় দ আছে না, দয় ধ আছে না? তাহলে এখন দেখো ধয়ের পরিবর্তে অল টাইম হ, তার মানে ধার হয়ে যাবে হার, এটা হচ্ছে শিওর। ধার হয়ে যাবে কি? হার। আর তাহলে রস্যও আর দ, এটা কি হবে? এখানে কেউ চাইলে রস্যও দ এভাবেও দিতে পারে, আবার কেউ চাইলে রস্যও খণ্ডত্ব এভাবেও দিতে পারে, অর্থাৎ উদ্যোগহার এটাও হতে পারে। বোথ অফ দেম দুইটাই রাইট। তো দুইটাই যদি অপশনে থাকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এরকম দেখেন, আমি যদি বলি তদ্ধিত, আমি যদি বলি তদ্ধিত, তাহলে এবার দেখেন ধিত হয়ে যাবে হিত, এটা তো শিওর। ধিত হয়ে যাবে কি? ধিত হয়ে যাবে হিত। আর এখানে কিন্তু প্রথম অংশে তদ এভাবেও হতে পারে, আবার তৎ এভাবেও হতে পারে, তৎ যোগ হিত, তদ্ধিত দুইটাই হতে পারে। তবে খণ্ডত্ব থাকলে সেটা হচ্ছে উত্তম। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সব সময় যে আবার খণ্ডত্ব বসবে এটা বাধ্যতামূলক না। যেমন দেখেন, আমি যদি বলি পদ্ধতি, পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনি খণ্ডত্ব দিতে পারবেন না। খণ্ডত্ব দিলে হবে পথ, পথের কোনো অর্থ আছে নাই। এক্ষেত্রে কিন্তু আপনাকে দয় দিতে হবে, তার মানে পদ যোগ হতি পদ্ধতি। বলেন জিনিসটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? বলেন বুঝছি, জিনিসটা কি ক্লিয়ার? কি বলছেন ভাইয়া? কুজ্ঝটিকা কি এটাই হবে? কুজ্ঝটিকা এটাই না, এর আগেরটাই হবে। অর্থাৎ এই যে কুজ্ঝটিকা, ভালো কোশ্চেন করছে, এই যে এটাই হবে। অর্থাৎ জয় জ এটার সাথে এই যে জয় ঝ এটাকেও একই রকম ধরা হয়েছে। মানে শুনো, মনে রাখবা দুইটা কঠিন বানান, যেহেতু এই প্রশ্ন করছো। কুজ্ঝটিকা, এই যে জয় ঝ, তারপর হচ্ছে টয়ের শিকার কয়েকার কা, আরেকটা হচ্ছে বৃহৎ ঢক্কা। বৃহ বৃহৎ ঢক্কা, আহ, বৃহৎ ধক্কা, ডয় ঢ কয় কয় আকার, বৃহৎ ধক্কা। এই দুইটার ক্ষেত্রে এইটাকে এই রুলসের আন্ডারে ধরে নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ধরে নিতে হবে ড আর ঢ এটা যুক্ত ব্যঞ্জন মানে দ্বিত্ব ব্যঞ্জন, তারপরে জ আর ঝ এটা দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে? একই গোত্রীয়। যেমন মনে করো ঘোষ বর্ণের মধ্যে যখন একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ দুইটা পাশাপাশি বসে, তখন সেটাকে যুক্ত দ্বিত্ব ব্যঞ্জন বলে ধরা যায়। এই যে তাহলে এই অনুসারে ড আর ঢ এটা দ্বিত্ব ব্যঞ্জন আছে, তাহলে প্রথম টার পরিবর্তে কি বসবে? প্রথমটার পরিবর্তে বসবে খণ্ডত্ব। তাহলে বৃহৎ ধাক্কা এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে বৃহৎ যোগ ধক্কা। বৃহৎ যোগ ধক্কা, এই যে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব বসে গেছে। আবার এখানেও কি হবে? কুত। অর্থাৎ প্রথমটার পরিবর্তে হচ্ছে জয়ের পরিবর্তে খণ্ডত্ব হবে, তারপরে ঝটিকা বানান যা আছে তাই। অর্থাৎ কুত যোগ ঝটিকা, কুত ঝটিকা। বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? চমৎকার একটা কোশ্চেন করছিল, থ্যাংক ইউ। সম্মান কি হবে? সম্মান হচ্ছে সমযোগ মান। সম্মান হচ্ছে সমযোগ মান 2 নম্বর রুলস অনুসারে, টেকনিক নাম্বার 2 অনুসারে। বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? একটু একটু জানাও আমাকে, জিনিসটা কি ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার হইছো? একটু জানাও। সবাই কি ক্লিয়ার হইছো? স্যার এটা তো বৃহৎ ছাড়া অন্য কোনো মূল শব্দ নাই, তাই বৃহৎ হবে, বৃহৎই হবে, ওখানে যাই থাকুক। বুঝতে পারছি স্যার, দ্বিত্ব ব্যঞ্জনের শেষে হসন্ত কেন হবে? কোন নিয়মে? নাকি এমনি এমনি? না না, দ্বিত্ব ব্যঞ্জনের শেষে হসন্ত কেন হবে? আমরা তো বলছি যে তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে সবসময় হসন্ত হবে, সবসময় হসন্ত হবে। বুঝতে পারছেন? কখন আর হতে দিব কখন? আরে খোদা রে, এইটাও যদি আমার বুঝা দিতে হয়। হিত দিব কখন আর হতে দিব কখন? এই যে দেখেন, হিত দিবেন কখন? এখানে হিত আছে এই জন্য হিত দিবেন, আর এখানে হতি আছে, এই যে ধতি, ধতি মানে হতি, আর ধিত মানে হিত। বাইরে এটা যদি কমন একটা জিনিস, এইটুক যদি না বুঝোস তাহলে কেমনে হয়? মোহনা মোহনা মিলি যে প্রশ্নটা করছে আমি প্রশ্নটাই বুঝিনি।
দ্বিত্বব্যঞ্জনের শেষে হসন্ত কেন মানে কি আপনি কোনটার কথা বলছেন? আপনি কি হচ্ছে এটার কথা বলছেন? দ্বিত্বব্যঞ্জনের শেষে হসন্ত কেন মানে এই যে এটার কথা বলছেন, নাকি কোনটার কথা বলছেন? আমি জানি না, বুঝিনি। আর আপনি যদি আমার প্রশ্নের উত্তর বুঝে থাকেন তাহলে তো হয়েছেই, শেষ। ওকে ফাইন। আচ্ছা, কি যেন একটা বললো, কল্লোল। হ্যাঁ, এখন কল্লোল শব্দটা মানে লজিক্যালি এই নিয়মে হয় না। এখন মনে করো যে যদি সন্ধি হয় না, এখন যদি সন্ধি বসাইতেই চাও তাহলে হচ্ছে কদ যোগ লোল এটা হবে, কিন্তু এটা আসলে সন্ধি বিচ্ছেদ হয় না। কথা বুঝতে পারছো? শোনো, যে কোনো শব্দের যে সন্ধি বিচ্ছেদ বানাইতেই হবে তোমার জোর করে, ব্যাপারটা তো এরকম না। কথা বুঝো নাই? জোর করে বানাইতে হবে এরকম তো না। কোনো একটা শব্দ মূল শব্দ থাকতে হবে। এখন যদি বলি আমি মোল্লা, লয় ল আছে, এখন তুমি কি বলবো তাহলে মোজ্জগলা বলো? এটা কি হইলো কিছু? মানে মানে বাধ্যতামূলক ভাবে জোর করে যে তোমার বানাইতেই হবে, ব্যাপারটা তো এরকম না, তাই না? ওকে ফাইন। বুঝছি। উচ্চারণের ক্ষেত্রে, হ্যাঁ এইটা হচ্ছে তোমাদের বইয়ের একটা প্রিন্টিং মিস্টেক, এটা আমি একটু বলে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো কথা মনে করছো। এটা আমি বলে দিই, এটা কোথায় তোমাদের বইয়ে, মানে তোমাদের যাদের কাছে ধ্রুব বই আছে বা অন্বেষণ বই আছে, ধ্রুব বই দেখো বিশেষ করে, সেটা হচ্ছে যে 3 = 1 যে নিয়মটা, এই 3 = 1-এর মধ্যে এই যে কৃদন্ত, তারপর হচ্ছে জগদীন্দ্র, তারপর জগৎবন্ধু, তারপর তদন্ত, তদবধি, এই শব্দগুলোর মধ্যে লাস্টেরটা, লাস্টের শব্দের শেষে আমরা একটা হসন্ত বসিয়েছি। এইটা আসলে হসন্তটা পুরোটাই মানে টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক মানে কি, এইটা আসলে, এটা তোমাদেরকে আমি এখন মানে বুঝাইতে পারবো না এটা কেন দিছিলাম। এটা হসন্ত দিছিলাম একটা কারণে, প্রয়োজনই দিছিলাম, কিন্তু হসন্তটা সাদা কালার করে দিছিলাম। কথা বুঝতে পারছো? মানে একটা প্যারাগ্রাফ সেটিংস এর জন্য, মানে বইয়ের সৌন্দর্য রক্ষার জন্য। কিন্তু পরবর্তীতে যখন আমি একবারে মানে পুরো বই ধরে মানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিছি, তো তখন ওই সাদা কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এইটা আর আমার খেয়াল নাই যে হসন্তটা এই জায়গায় সাদা ছিল, এটা কালো হয়ে গেছে। এই জন্য এটা বের হওয়ার পরে, এই যে দেখো আমি কিন্তু মার্ক করে রাখছি, এই জায়গায় হসন্ত গুলো আছে, এগুলো হসন্ত গুলো হবে না। এটা আমি পরে তোমাদেরকে আবার সংশোধনী দিয়ে দিব। অর্থাৎ এই যে দেখো কৃদন্ত, কৃদন্তর মধ্যে দেখবা দেওয়া আছে, এটা মানে লজিক্যালি হবে কি বলো? এটা হবে হচ্ছে কৃত যোগ অন্ত, এরকম হবে না? তো এই অন্তর নিচে দেখবে হসন্ত দেওয়া আছে। এরকম এই যে একটু আগে বলছে যে উচ্চারণ, উচ্চারণ, এখানে উচ্চারণের ক্ষেত্রে মানে এই যে দ্বিত্বব্যঞ্জনের ক্ষেত্রে এটা মানে প্রথম দ্বিতীয় শব্দ শেষে হসন্ত কেন হবে? উচ্চারণে দেওয়া আছে উদ্যোগ চারণ, তো এই চারণের মধ্যে হসন্ত দেওয়া আছে, এই হসন্ত অ্যাকচুয়ালি হবে না। এটা অ্যাকচুয়ালি হবে না, এটা হচ্ছে মানে ফেজ, প্যারাগ্রাফ ফেজ মিলানোর জন্য আমি হসন্ত দিয়ে এটাকে আবার সাদা কালার করে দিয়েছিলাম। সাদা কালার করলে তো আর এটা আসতো না, কথা বুঝো নাই? কিন্তু পরে যখন পুরো বইয়ের কাজ শেষ করছি, তারপরে যখন একবারে প্রেসে দিব, প্রেসে দেওয়ার আগে আমি অল সিলেক্ট দিয়ে তারপরে ব্ল্যাক কালার করে দিয়েছিলাম, মানে কোনো জায়গায় যদি লাল নীল এগুলো থাকে এটা যাতে কালো হয়ে যায়। কিন্তু লাল নীলের সাথে কোনো জায়গায় যে আমি সাদা দিয়ে রাখছি, এটা আমার মাথায় ছিল না। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে একটা টাইপিং মিস্টেক। এটা আমি তোমাদেরকে দিয়ে দিব যে কোন কোন জায়গায়, এই যে মনে করো এই মানে জ্যোতি, জগৎ জ্যোতি, জ্যোতির নিচে দেখবা হসন্ত দেওয়া আছে, হসন্ত হবে না এটা। বুঝতে পারছো? আই বুঝছো না বুঝো নাই? যজ্ঞ যশ যোগ ন হবে, যজ্ঞ যশ যোগ ন হবে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এটা গেল আমাদের কত নম্বর নিয়ম গেল ভাই? এটা আমাদের গেল হচ্ছে নিয়ম নাম্বার কতগুলো, এটা 5 না? এটা নিয়ম নাম্বার টেকনিক 5 গেল না এটা? এটা ছিল টেকনিক 3। তারপরে কি টেকনিক 3-এর পরে এটা ছিল টেকনিক 4। তারপরে টেকনিক 4-এর পরে এটা ছিল, ও সরি, এটা ছিল টেকনিক 5, সরি, এটা ছিল টেকনিক 4। হ্যাঁ, এটা ছিল টেকনিক 4। তারপরে এটা ছিল টেকনিক 5, এটা ছিল টেকনিক 5, যে উদ্ধার তদ্ধিত পদ্ধতি, ঠিক আছে এরকম। এবার আসেন টেকনিক নাম্বার 6। এবার আসেন টেকনিক নাম্বার 6। এবার আসেন টেকনিক নাম্বার 6, টেক 6। ওকে ফাইন। টেকনিক 6, টেকনিক 6 কি দেখেন, যদি দেখেন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে চয় ছ আছে, কি আছে? যদি দেখেন সন্ধিবদ্ধ শব্দের মধ্যে চয় ছ আছে, তাহলে চয় ছ থাকলে কি করবেন আপনি? সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যখন দেখবেন চয় ছ আছে, এটা 3 ভাবে ভাঙা যাবে। 3 ভাবে ভাঙা যাবে কি কি? 1 নম্বর হচ্ছে শুধু চ লোপ পাবে, এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। শুধু চ লোপ পাবে, এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। শুধু চ লোপ পাবে, এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে, চয়ের পরিবর্তে কি বসবে? খণ্ডত্ব বসবে। আর 3 নম্বর টেকনিক হচ্ছে চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসবে আর ছয়ের পরিবর্তে তালব্য বসবে। চয়ের পরিবর্তে খণ্ডত্ব আর ছয়ের পরিবর্তে তালব্য, এই 3টা টেকনিকে এটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো। যেমন চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন আমি যদি বলি দেখেন উচ্ছেদ, এই ভালো করে খেয়াল করো,
উচ্ছেদ। এখন উচ্ছেদের ক্ষেত্রে আমরা যদি মনে করো আমি জানি না, তুমি জানো না কোন রুলস অ্যাপ্লাই করতে হবে, তুমি তিনটাই অ্যাপ্লাই করো, দেখো কোনটার দিকে সামনে আগাইতে পারো। দেখো উচ্ছেদ, আমি যদি 1 নম্বর রুলস অ্যাপ্লাই করি তাহলে এটা হবে হচ্ছে উ যোগ ছেদ, উ যোগ ছেদ। 2 নম্বর রুলস অ্যাপ্লাই করলে এটা হবে হচ্ছে উত যোগ ছেদ, 2 নম্বর রুলস অ্যাপ্লাই করলে হবে উত যোগ ছেদ। 3 নম্বর রুলস অ্যাপ্লাই করলে হবে উত যোগ উদ যোগ 3 নম্বর রুলস অ্যাপ্লাই করলে হবে উদ যোগ ছেদ। এখন তুমি বলো, ভাই ছেদের কোনো অর্থ আছে? নাই, ছেদের কোনো অর্থ নাই। আবার দেখো উ এর কোনো অর্থ আছে? নাই, তাহলে এটার অর্থ নাই। তাহলে আবার কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার উচ্ছেদ, অর্থাৎ 2 নম্বর রুলস এখানে অ্যাপ্লাই করা যাবে। এবার আসো, আমি যদি বলি উচ্ছেদ না বলে বিচ্ছেদ। এখন বিচ্ছেদ শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে 1 নম্বর রুলস অনুসারে করলে কি হবে? দেখো বি যোগ ছেদ, মানে জাস্ট চটা লোপ পাইছে। 2 নম্বর রুলস অনুসারে করলে কি হবে? বিত যোগ ছেদ, মানে জাস্ট কি হয়েছে আমার চয়ের পরিবর্তে খণ্ডত্ব বসছে। আর 3 নম্বর রুলস অনুসারে করলে কি হবে? 3 নম্বর রুলস অনুসারে করলে বিত যোগ ছেদ। এখন তুমি বলো ভাই ছেদের কোনো অর্থ আছে? বলো, ছেদের কোনো অর্থ আছে? নাই। আবার এই জায়গায় ছেদের অর্থ আছে কিন্তু বিতের কোনো অর্থ আছে? নাই। তার মানে এটাও ভুল। তার মানে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার বি যোগ ছেদ, এইটা, অর্থাৎ 1 নম্বর রুলস। কথা কি ক্লিয়ার? এইবার আসো, ধরো আমি বললাম হচ্ছে উচ্ছ্বাস, উচ্ছ্বাস। তাহলে এবার চিন্তা করো, উচ্ছ্বাসের ক্ষেত্রে আমি যদি দেখি 1 নম্বর রুলস অনুসরণ করলে হবে উ যোগ ছাস, 2 নম্বর রুলস অনুসরণ করলে হবে উত যোগ ছাস, উত যোগ ছাস। আর 3 নম্বর রুলস অনুসরণ করলে হবে উত যোগ শ্বাস, উত যোগ শ্বাস। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি এবার বলো ছাসের কোন অর্থ আছে? নাই। ছাসের কোন অর্থ আছে? নাই। এখানে কি আছে? উদ্যোগ শ্বাস, উপসর্গ, শ্বাস মেইন ওয়ার্ড। তার মানে এটাই আমার কারেক্ট আনসার। তাহলে এবার কি বুঝছো? চয় ছ থাকলে কি হবে? চয় ছ থাকলে হচ্ছে তুমি 3টা ফেজে ভাগ করতে পারবা। এখন তোমার এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ভাই আমি কেমনে বুঝবো কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে? তোমার বোঝার দরকার নাই, এটা তোমার মাথা থেকে অটোমেটিক আসবে। আমি যখন বিচ্ছেদ লিখতেছি একটা লিখলেই বোঝা যায় যে এর মধ্যে কি হবে। বি যোগ ছেদ, তার মানে চ হবে না, কারণ চয়ের পরিবর্তে যদি আমি খণ্ডত্ব বসে এটা হবে বিত, বিত নামে কিছু নাই। সো আমার বাকিগুলো করা লাগবে না, এটা এমনি বোঝা যায়। এই যে উচ্ছ্বাস, এখানে যদি 6 এর পরিবর্তে তালব্য 3 নম্বর রুলস না অ্যাপ্লাই করি তাহলে ছাসের কোনো অর্থ নাই, এটা 2 আর 1 এটা করা লাগে না, 3 নম্বর রুলস এমনি বোঝা যায়। কিন্তু তোমাকে আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখে বুঝাইলাম। জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? বলো, জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? এই যে একজন বলছে ভাইয়া তাহলে তশ্রবণ, এটা কি হবে? তশ্রবণ আসলে দেখেন না, এই যে দেখেন তশ্রবণ, একজন বলছে এটা কি হবে? তোমরা মানে বড় বড় একটু কঠিন শব্দ দেখলে কেন যে ভয় পাও? এই যে দেখো না তুমি, ত চয় ছ র ব, মানে তস্র, তারপরে বলতেছে ব ন, এই তো এটা আছে তো। তো সহজ সহজ কথা, তোমার এখানে কি আছে? চয় ছ। তাহলে চয় ছয়ের জায়গাটা ভেঙে ফেলো, 1 নম্বর রুলস অনুসারে করলে কি হবে? 1 নম্বর রুলস অনুসারে করলে হবে ত যোগ ত যোগ শ্রবণ, ত যোগ শ্রবণ। এখন তুমি বলো, আমার আর দেখার দরকার আছে শ্রবণ মানান জীবনে স দিয়ে হবে? তার মানে 2 নম্বর রুলস, আমি যদি 2 নম্বর রুলস অ্যাপ্লাইও করি তৎ যোগ শ্রবণ তাও হবে না, একবারে 3 নম্বর রুলসে চলে যাই আমি। তাহলে এটা কি হবে? তৎ যোগ শ্রবণ। এইবার দেখো বুঝে গেছো কেমনে হয়েছে? তৎ যোগ শ্রবণ, ত এর পর চয়ের পরিবর্তে খণ্ডত্ব, ছয়ের পরিবর্তে তাহলে বসো, শেষ, সিম্পল। বলো বুঝছো না বুঝো নাই? আনিকা রহমান বলছে ভাইয়া 3 নম্বরে কি ছয়ের নিচে ব দিছে? হ্যাঁ দিছি। কেন দিছি? ছয়ের নিচে ব দিছি এই কারণে, কারণ এখানে ছয়ের নিচে ব ছিল। এখানে ছয়ের নিচে ব যদি মানে এখানে যদি না থাকতো ছয়ের নিচে ব, তাহলে এখানেও দিতাম না আমি। কথা বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে, ছয়ের নিচে কি দিছি? রফলা দিছি। কেন? কারণ মূল শব্দ এখানে ছয়ের নিচে রফল আছে এই জন্য। বুঝছেন? বলেন ক্লিয়ার? এই নয়ন, জিনিসটা কি বুঝছো ভাই? তস্ত্রবণ জিজ্ঞেস করছো। তোমরা কঠিন কঠিন ওয়ার্ড দেখলে খালি ঘাবড়ায় যাও, রুলস এর মধ্যে সব পড়বে। জিনিসটা কি ক্লিয়ার হইছো? আমাকে একটু জানাও ভাই, আমাকে একটু জানাও জিনিসটা কি ক্লিয়ার হইছো তোমরা? এবার আসো তাহলে আমরা পরের পয়েন্টে যাই। তাহলে আমাদের 6 নম্বর পয়েন্ট শেষ, এবার আসো 7 নম্বর পয়েন্ট, টেকনিক নাম্বার 7। আসো টেকনিক নাম্বার 7। টেকনিক নাম্বার 7 কি? টেকনিক নাম্বার 7 এ আমরা কি করব? আমরা দেখবো হচ্ছে মূর্ধন্য ট, মূর্ধন্য ট বা মূর্ধন্য ঠ, এই দুইটা যদি থাকে, মূর্ধন্য ট বা মূর্ধন্য ঠ, এই দুইটা যদি থাকে, দেখো মূর্ধন্য ট এই কথাটার মানে কি? মূর্ধন্য প্লাস ঠ। আর মূর্ধন্য ঠ এই কথাটার মানে কি? এটার মানে মূর্ধন্য প্লাস ঠ। যদি এইরকম কোনো কিছু থাকে তাহলে কি করবা? জাস্ট ট এর পরিবর্তে বসাই দিবা ত, আর ঠ এর পরিবর্তে বসাই দিবা থ, শেষ কাহিনী খালাস। যেমন চলো, যেমন দেখো আমি যদি বলি দেখো নিষ্ঠা,
আমি যদি বলি নিষ্ঠা, এই যে নিষ্ঠা দেখো ঠ আছে না, তাহলে ঠ এর জায়গায় থ বসে দেবো, বাকি যা আছে সেই। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে দেখো নিশ যোগ থা শেষ। যদি বলি আমি ষষ্ঠ, তাহলে দেখো এই যে ঠাড়া মুখস্থ করে ফেলছে এগুলা, কিন্তু দেখো রুলস অনুসারে বুঝো না। দেখো সিস্টেম কি, এখানে তোমার আছে মূর্ধন্য ষ ঠ, তাহলে ঠ এর পরিবর্তে থ বসে দেবো, বাকি সব সেম। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ শেষ। যদি বলি দেখো দৃষ্টি, যদি বলি দেখো দৃষ্টি, তাহলে দৃষ্টির মধ্যে কি আছে? দেখো মূর্ধন্য ষ ট আছে, তাহলে ট এর পরিবর্তে ত, তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে দৃশ যোগ তি, দৃষ্টি। যদি বলি বৃষ্টি, তাহলে বলো বৃষ্টি কি হবে? বৃষ্টি হবে হচ্ছে বৃষ যোগ তি, বৃষ্টি। বৃষ্টি কি হবে? বৃষ যোগ তি, বৃষ্টি। বলো বুঝছো না বুঝো নাই? সিম্পল বিষয়, বলো বুঝছো না বুঝো নাই? আচ্ছা, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন বুঝছি এটা সন্ধি বিচ্ছেদ করবে, বুঝ যোগছি। আল্লাহ রে ভাই, আসতে কষ্ট হয়, তোরা পারো তো ভাই। বুঝ যোগছি, বুঝছি। আচ্ছা ওকে ফাইন, তাহলে এবার দেখো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, বুঝছো? জি ভাই বুঝছি, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে এতক্ষণ যাবত আমরা আলোচনা করছি হচ্ছে, আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি হচ্ছে আমাদের 7টা নিয়ম আছে ব্যঞ্জন সন্ধির, সেই 7টা নিয়ম, এই গেটটা, আমরা 7টা নিয়ম আলোচনা করছি, সেই 7টা নিয়ম আলোচনা করছি, ঠিক আছে ভাইয়া? দৃষ্টি এটা মূর্ধন্য ষ হবে নাকি তালব্য ষ হবে? যদি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন আসে, ভালো একটা প্রশ্ন করছো, দেখো যদি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন আসে, সরি সরি, যদি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন আসে এটা মূর্ধন্য ষ হবে, সন্ধি বিচ্ছেদের প্রশ্ন আসলে। কিন্তু যখন এটা প্রকৃতিপত্র জানতে চাইবে, যদি বলে এটার প্রকৃতিপত্র সাধিত শব্দটা কি, অ্যাকচুয়ালি প্রকৃতিপত্র সাধিত শব্দ সবসময় বসে দৃশ, দর্শন, দর্শনীয়, দৃষ্ট, দৃষ্টি, দ্রষ্টব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে দৃশ। সো তখন হবে দৃশ তালব্যস্য দিয়ে। কখন? এটা প্রত্যয়ের সময়, বা যদি সন্ধি জানতে চায় তখন আপনি এটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে ফাইন। যদি সন্ধি জানতে চায় তাহলে এটা দিয়ে দিবেন। তাহলে এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান তো আমাকে। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান আমাকে, এ পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এইবার দেখেন, এখন হচ্ছে আমি একটা পয়েন্ট বলি বই থেকে, শুনেন। সেটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে আমার বইয়ে 30, 31, 32, 33, 34, 35, 36, অর্থাৎ এই যে আপনাদেরকে আমি 7টা নিয়ম শিখাইলাম, 30, 31, 32, 33, 34, 35, 36, এই 7টা নিয়ম আমার বইয়ে এই পয়েন্টগুলোর মধ্যে পাবেন। এরপরে 37 নাম্বার পয়েন্টে আমি একটা কথা বলছি, কথাটা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। মাত্র 7টি নিয়মে 30 থেকে 36 নং আমরা যে টেকনিক গুলো শিখেছি, তা দ্বারা প্রায় 95% ব্যঞ্জন সন্ধির বিচ্ছেদ করা সম্ভব। তবে কিছু কিছু ব্যঞ্জন সন্ধির বিচ্ছেদ উল্লিখিত টেকনিকে করা যায় না। তাহলে তখন কি করবেন? এগুলোর ক্ষেত্রে বারবার চোখ বুলিয়ে নিতে হবে, বারবার চোখ বুলিয়ে নিতে হবে। এখন আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু এগুলো উল্লিখিত টেকনিক দিয়ে করা যায় না, তাহলে কি এগুলো নিপাত নিষিদ্ধ সন্ধি? উত্তর হচ্ছে না। নিপাতনের সিদ্ধ সন্ধি বলতে এটা বোঝায় যেটা ব্যাকরণের নিয়ম মানে না। লক্ষ্য করে দেখুন 30 থেকে 36 নং পর্যন্ত যে টেকনিক গুলো আমি আপনাদের দিয়েছি, এটা কিন্তু ব্যাকরণের সন্ধি গঠনের কোনো নিয়ম না, এটা আমার তৈরি করা সন্ধি বিচ্ছেদের নিয়ম বা সন্ধি বিচ্ছেদের টেকনিক। কথা বুঝতে পারছেন? তা সন্ধিবদ্ধ শব্দ থেকে বিচ্ছেদের আমার বানানোর টেকনিক মাত্র। এখন আমার টেকনিক দিয়ে সন্ধি নির্ণয় করা না গেলেই যেতে নিপাত নিষিদ্ধ, ব্যাপারটা তো এরকম না। আমার কথা কি বুঝতে পারছেন? সেই কারণে আমরা এটা এভাবে শিখবো না। তাহলে আমরা কিভাবে শিখবো? কিছু শব্দ আছে, এই শব্দগুলো ব্যতিক্রম, শব্দগুলো আমরা একটু বোর্ডে একবার লিখে দেই, ঠিক আছে? শব্দগুলো আমরা অন্তত একবার বোর্ডে লিখে দেই। তাহলে এবার দেখেন, যেমন খুদ পিপাসা, যেমন দেখেন খুদ পিপাসা, খুদ পিপাসা শব্দটার মধ্যে এখানে আমার খণ্ডত্ব আছে, সে এখানে কিন্তু খণ্ডত্ব থাকলে আমার এটা খণ্ডত্ব দিয়েই হবে, অর্থাৎ আমার বেস্ট অ্যান্সার হচ্ছে খুদ যোগ পিপাসা, এটা হচ্ছে আমার বেস্ট অ্যান্সার। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, খুদ যোগ পিপাসা। তবে অপশনে যদি এটা না থাকে, আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে যাবেন প্রিভিয়াস ইয়ার্স, তখন এটা অনেক জায়গায় এইটা পাবেন না। যখন এটা না পাবেন তখন খুদ যোগ পিপাসা থাকলে এটাই উত্তর দাগাতে হবে। কথা বুঝতে পারছেন? তবে যদি দুইটাই থাকে তবে এটা বেস্ট অ্যান্সার, যদি দুইটাই থাকে এটা বেস্ট অ্যান্সার। যদি দুইটা না থাকে, শুধু এইটা থাকে, তাহলে তখন এটা দাগাবেন, কিছু করার নাই। কথা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন এই যে যজ্ঞ,
এই যে দেখেন এতক্ষণ যাবত চিল্লাচিল্লি করতেছিলেন স্যার যজ্ঞ যজ্ঞ, এটা কি হবে এটা কি হবে, এই যে দেখেন যজ্ঞ, তো এটা কি আছে, এটা হচ্ছে মানে জজ যোগ ন, এটা হচ্ছে জজ যোগ ন, যজ্ঞ, এটা হবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে মনে করেন যে জানচা বা যাচনা, তাহলে এবার খেয়াল করেন জানচা অ্যাকচুয়ালি অর্থাৎ মানে ইয় চ এরকম, ঠিক আছে? তো এরকম এটা কিভাবে ভাঙতে হবে, এটা হচ্ছে যাচ যোগ না, এটা হচ্ছে জানচা এরকম। তো তারপর হচ্ছে মনে করেন রাগ্গি, হ্যাঁ রাগ্গি যে ওয়ার্ডটা রাগ্গি, এটা হচ্ছে রাজ যোগ নি, এটা হচ্ছে রাজ যোগ নি রাগ্গি, ঠিক আছে? রাজ যোগ নি রাগ্গি। তারপর হচ্ছে বুদ্ধ, এই যে দেখেন দুগ্ধ, এই যে দেখেন গয়ধ আছে দুগ্ধ, এই যে দুগ্ধ বুদ্ধ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জানেন প্রত্যয় নিয়ম। এই যে বুদ্ধ না, এটা কিন্তু বুধ যোগ ত, কিন্তু এইখানে আপনার কিছু করার নাই, এটা হচ্ছে মনে করেন যে সন্ধির নিয়মের মধ্যে আসছে, আপনার এগুলো আপাতত আলাদা করে বারবার প্র্যাকটিস করে নিতে হবে। কিন্তু প্রত্যয় নিয়মে গেলে এটা আবার দেখবেন যে টেকনিক আছে, টেকনিকটা কি তখন দেখাই দিব, সমস্যা নাই। বুদ্ধ, তারপর হচ্ছে দেখেন এই যে দুগ্ধ, দুগ্ধ হচ্ছে কি, দুগ্ধর মূল শব্দ হচ্ছে দুহ, সো দুহ যোগ ত দুগ্ধ, ঠিক আছে? বুদ্ধ। তারপর হচ্ছে রুদ্ধ লব্ধ, এই যে দেখেন রুদ্ধ, আহ রুদ্ধ, রুদ্ধ হচ্ছে রুধ, রুদ্ধ হচ্ছে কি, রুদ্ধ হচ্ছে রুধ, রুধ না রুহ যুক্ত, রুধ যুক্ত। তারপর হচ্ছে দেখেন লব্ধ, লব্ধ হচ্ছে লব্ধ হচ্ছে লভ যুক্ত, লভ যুক্ত লব্ধ, বুঝতে পারছেন? অর্থাৎ লাভ করা, এখান থেকে হচ্ছে তারপরে তপ্রত্যয় যুক্ত হয়েছে। এরপর আরো কিছু আছে, এই যে দেখেন বিমুগ্ধ, খেয়াল করেন বিমুগ্ধ, 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 এগুলো হচ্ছে বিমুখ, এটার মেইন ওয়ার্ডটা কি, মেইন ওয়ার্ডটা হচ্ছে বিমুখ, বিমুখ যুক্ত। শুনেন আমি যেগুলো এখন এই উদাহরণগুলো দিচ্ছি, এটা হচ্ছে সব অন্তঃসন্ধির উদাহরণ। অর্থাৎ আপনাদেরকে সন্ধির প্রথম ক্লাসে মনে আছে বলছিলাম যে সন্ধির মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে যেটাকে আমরা বলবো অন্তঃসন্ধি, কিছু কিছু ওয়ার্ড আছে যেটাকে আমরা বলবো বহিঃসন্ধি। বহিঃসন্ধি কোনটাকে বলবো, যেটা অ্যাকচুয়ালি সন্ধির নিয়ম, অর্থাৎ দুইটাই অর্থবোধক শব্দ। আর অন্তঃসন্ধি কোনটাকে বলবো, যেটা সন্ধির নিয়মে হয় না, অ্যাকচুয়ালি উপসর্গ বা প্রত্যয় নিয়মে হয়, যেমন দ্বৈপায়ন, এই যে বিমুগ্ধ, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যয় নিয়মে হয়, বুঝতে পারছেন জিনিসটা? তো এই জন্য আপনি সন্ধির নিয়মে এখন আপনার কাছে জিনিসগুলো একটু কঠিন কঠিন মনে হবে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে গেলে জিনিসগুলো ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? আরো দেখাই, খেয়াল করেন, দেখেন এই যে দংশন শব্দটা, দংশন, দংশন, এখন আপনার কাছে মনে হতে পারে ভাই এটা তো 5 ইকুয়াল টু ম, ওই রুলস এর মধ্যে পড়ে, কারণ অনুস্বর আছে, তাহলে অনুস্বর থাকলে ওই রুলস অনুসারে আপনার কাছে মনে হতে পারে দংযোগসন, কিন্তু না, এটা কিন্তু দংযোগসন না, এটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে দনযোগসন, দংশন, দনযোগসন দংশন। এখন এইটা যদি অপশনে না থাকে তাইলে কিছু করার নাই, তাহলে প্রচলিত হিসেবে আপনি এটাই দিবেন, কোনো সমস্যা নাই, তখন এটাই দিবেন। কিন্তু এটা যদি থাকে এটা বেস্ট অ্যান্সার। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু সময় হয় কি, অপশনের উপর বেস করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার উত্তর হতে পারে, অপশনের উপর বেস করে। কথা কি বুঝতে পারছেন? এরকম দেখেন, এই যে আমি যদি বলি আহ আমি যদি বলি এখানে আছে যে হিংসা, এই যে হিংসা বানানটা আছে, হিংসা, দেখেন হিংসা, এটা কিন্তু মনে করেন যে মানে ম্যাক্সিমাম জায়গায় এটা বইতে দেখবেন এভাবে দেওয়া আছে হিংযোগসা, কিন্তু এটা কিন্তু হিংযোগসা না। এটার মূল থিমটা কি, এটার মূল থিমটা হচ্ছে হিংযোগসা, মানে হিং, মূল শব্দ হচ্ছে হিংস্র, হিংস থেকে আসছে, সো হিংযোগসা, হিংসা। তবে যদি হিংসা অপশনে এরকম না থাকে তখন কিছু করার নাই, হিংযোগসা থাকলে সেটাই লাগাবেন, সেটাও হবে, কোনো সমস্যা নেই, তবে এইটা থাকলে এটা বেস্ট অ্যান্সার। বলেন বুঝছেন না বুঝেন নাই? প্রশংসা, প্রশংযোগসা, প্রশংসা, প্রশংযোগসা, জিজ্ঞাসা, জিজ্ঞানযোগসা, এই যে প্রশংসা শব্দটা, প্রশংসা, প্রশংসা, প্রশংসা কি হবে, এটা হচ্ছে প্রশন, প্রশংসা হবে হচ্ছে প্রশন, প্রশন, তারপর হচ্ছে যোগসা, প্রশংসা। অর্থাৎ এই যে অনুস্বরের জন্য ম বসে দিবেন, ওই রুলস এখানে খাবে না। জিনিসগুলো কি বুঝছেন? বলেন আমাকে জাস্ট একটু বলেন জিনিসগুলো কি বুঝছেন কিনা, জিনিসগুলো কি বুঝছেন? এতক্ষণ তাহলে আপনাদেরকে কি আলোচনা করলাম, এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি নিয়ে। এবার আমরা চলে যাব বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধির থেকে আমরা আবার ব্যঞ্জনে ফিরে আসব, কারণ ব্যঞ্জনের মধ্যে একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এবং আরেকটা অংশ আছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই দুটো নিয়ে আমরা আলোচনায় যাব, তবে এর আগে আমাদের একটু বিসর্গ সন্ধিটা নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করবো এখন, চলেন আমরা বিসর্গ সন্ধিতে চলে যাচ্ছি, আমরা বিসর্গ সন্ধিতে চলে যাচ্ছি, আসেন।
বিসর্গ সন্ধি। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে বিসর্গ সন্ধির ক্ষেত্রে। আমরা এখন কোথায় চলে যাব বলেন? বিসর্গ সন্ধির ক্ষেত্রে। ভাই আচ্ছা আসো ভাই, আমরা এখন চলে যাব তাহলে বিসর্গ সন্ধির ক্ষেত্রে। আসো, বিসর্গ সন্ধি দেখো, বিসর্গ সন্ধির ব্যাপারটা কি আমরা একটু ক্লিয়ার করি, খেয়াল করো। বিসর্গ সন্ধির ব্যাপারটা কি আমরা একটু ক্লিয়ার করি। দেখো, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধির ব্যাপারটা কি? বিসর্গ সন্ধি এইটা তোমাদের বইয়ে অনেকগুলো রুলস আছে, মানে তোমাদের ক্লাস 9-10 ব্যাকরণ মধ্যে অনেকগুলো রুলস আছে, কিন্তু আমরা এইটা মাত্র একটা টেকনিক দিয়ে বের করতে পারবো, এটা বের করা পসিবল। এখন আসো বিসর্গ সন্ধির একটা টেকনিক কি দেখো। বিসর্গ সন্ধির একটা টেকনিক হচ্ছে শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে যদি, শব্দের মাঝখানে যদি ওকার, শব্দের মাঝখানে যদি ওকার, ওকার মানে কোনটা? এই যে এটা ওকার, অথবা র, অথবা যদি দেখো রেফ আছে, রেফ, রেফ মানে কোনটা? এটা। অথবা যদি দেখো তালব্য স, মূর্ধন্য স বা দন্ত স আছে, তবে এই তিনটা থাকলেই হবে না, এই তিনটা থাকলে যুক্ত বর্ণ হিসেবে থাকতে হবে। এই তিনটা থাকলে কি হিসেবে থাকতে হবে ভাই? যুক্ত বর্ণ হিসেবে থাকতে হবে। শব্দের মাঝখানে যদি ওকার বা র বা রেফ বা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যুক্ত বর্ণ হিসেবে থাকে, শব্দের মাঝখানে যদি এগুলো থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে মানে থাকলে তা বিসর্গ সন্ধি, থাকলে তা বিসর্গ সন্ধি, থাকলে তা বিসর্গ সন্ধি, থাকলেই তা বিসর্গ সন্ধি। কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি, শব্দের মাঝখানে যদি, শব্দের মাঝখানে যদি ওকার, র বা রেফ বা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যুক্ত বর্ণ হিসেবে থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বিসর্গ সন্ধি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই, শব্দের মাঝখানে যদি ওকার, র বা রেফ বা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যুক্ত বর্ণ হিসেবে থাকে, তাহলে এগুলো বিসর্গ সন্ধি বলবো। যেমন দুই একটা উদাহরণ দিয়ে দেখা, যেমন দেখো, আমি যদি বলি অন্তর্ধান, খেয়াল করো, আমি যদি বলি অন্তর্ধান, একটু চিন্তা করো তো, এখানে বিসর্গ সন্ধির কোনো সাইন আছে না নাই? বলো, এখানে বিসর্গ সন্ধির কোনো সাইন আছে না নাই? অন্তর ধান, অন্তর ধান, তার মানে এখানে বিসর্গ সন্ধির একটা সাইন আছে, রেফ, এই যে রেফ আছে। তাহলে রেফের উচ্চারণটা তুমি কোথায় পাচ্ছ? দেখো, অন্তর মানে ত এর পরে, মনে রাখবা যেখানে বিসর্গ সন্ধির সাইন পাবা, সেখানে বিসর্গ সন্ধির সাইনটা উঠাই দিবা, একটা বিসর্গ বসাই দিবা, শেষ। তার মানে কারেক্ট আনসার কি হবে? এই যে দেখো, অন্ত, এরপরেই তো বিসর্গ সন্ধির সাইনটা উচ্চারিত হচ্ছিল, মানে রেফের উচ্চারণ হচ্ছিল, তাই না? অন্তর, তাহলে এইখানে রেফ উঠাই দাও, বিসর্গ বসাই দাও, বাকি যা আছে আগের মতো বসে যাবে। তার মানে অন্তযোগ ধান, অন্তর্ধান, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, যদি বলি, যদি বলি অন্তরীপ, যদি বলি অন্তরীপ, তাহলে এবার খেয়াল করো তো, অন্তরীপের মধ্যে কি আছে? র আছে, বিসর্গ সন্ধির সাইন, তাহলে আমি বিসর্গ সন্ধির সাইনটা উঠাই দেই, বিসর্গ সন্ধির সাইনটা উঠে দিয়ে একটা বিসর্গ বসে দিই, বাকি যা আছে এটা বসে দিই, শেষ। তাহলে এই যে দেখো, অন্ত, র এর পরিবর্তে বিসর্গ, যোগী, অন্তরীপ, শেষ। বুঝছো না বুঝো নাই? যদি বলি দেখো আবির্ভাব, যদি বলি দেখো আবির্ভাব, তাহলে এবার বলো তো, আবির্ভাবের মধ্যে বিসর্গ সন্ধির কোনো সাইন আছে না নাই? আছে, কি আছে? রেফ আছে, যেখানে তুমি রেফ পাবা, বিসর্গ সন্ধির সাইনটা উঠাই দাও, তাহলে কি হবে? হবে হচ্ছে আবি, রেফের পরিবর্তে বিসর্গ যোগ ভাব, আবি বিসর্গ যোগ ভাব, আবির্ভাব, শেষ। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই সব তো রেফ দিয়ে দেখালেন, রেফ ছাড়া দিয়ে একটা দেখেন। দেখো, আমি যদি বলি আবিষ্কার, খেয়াল করো, আমি যদি বলি আবিষ্কার, আবিষ্কারের মধ্যে আমার কি আছে বলতো? বিসর্গ সন্ধির কোনো সাইন আছে না নাই? আবিষ্কারের মধ্যে বিসর্গ সন্ধির কোনো সাইন আছে না নাই? আছে। এই যে মূর্ধন্য স যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তার মানে আমরা কি করব? মূর্ধন্য সটা উঠাই দিব, একটা বিসর্গ বসাই দিব, তার মানে কারেক্ট আনসার কি হবে? দেখো, আবি, এরপরে তো মূর্ধন্য স আসতেছিল, আবিষ, তাহলে এই যে মূর্ধন্য সর পরিবর্তে বিসর্গ যোগ কার, আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার, শেষ। বুঝছো না বুঝো নাই? আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। আমি যদি বলি দেখো পরিষ্কার বা পুরস্কার, খেয়াল করো, আমি যদি বলি পুরস্কার, এই যে এখানে একটা প্যাচ লাগবে তোমার, এখানে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এখানে তো বিসর্গ সন্ধির সাইন দুইটা আছে, র আছে, আবার দন্ত সুযুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, দুইটাই আছে, তাহলে আমি কোনটাকে ধরবো? উত্তর হচ্ছে তোমার বোঝার দরকার নাই, তুমি সামনে আগাইতে থাকো, দুইটাকে ধরেই আগাও, যেটা তোমার মিলবে ওটা তুমি অটোমেটিক বুঝে যাবা। কেমনে? এই যে দেখো, তুমি যদি র কে বিসর্গ সন্ধির সাইন ধরো, তাহলে এটা হবে কি? র কে বিসর্গ সন্ধির সাইন ধরলে র এর পরিবর্তে বিসর্গ, আর বাকি যা আছে বসে যাবে, অর্থাৎ উস্কার। এখন তুমি বলো পূজক উস্কার, এটা কিছু হইলো না? তার মানে এটা হবে না, তার মানে দন্তস্বকে যুক্ত ব্যঞ্জন হিসেবে ধরতে, মানে সাইন ধরতে হবে, তার মানে এটা হবে হচ্ছে পুরো, আর দন্তস্বর পরিবর্তে বিসর্গ যোগ কার, তার মানে এইটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধি। বলো বুঝছো না বুঝো নাই? বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও ভাইয়া, বলো জিনিসটা কি বুঝছো? তাহলে আবিষ্কার, পরিষ্কার, পুরস্কার, অহরহ। আচ্ছা, এখন ভাই এইটুক তো বুঝলাম, ভাই এইটুক তো বুঝলাম, এখন আসো, কিছু বানান আছে, এই বানানগুলো এই নিয়ম দিয়ে হয় না, এবং এগুলোর মাঝখানে সবগুলোতে র আছে। যেমন দেখো, আমি যদি বলি নিরস, আমি যদি বলি নিরস,
অথবা নীরব অথবা নিরক্ত অথবা নিরক্ত। এই যে দেখো এই বানানগুলোতে কিন্তু র আছে, তাহলে র এর পরিবর্তে এটা হয়ে যাওয়ার কথা ছিল কি, হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে নি বিসর্গ যোগ স, মানে র এর পরিবর্তে জাস্ট মানে বিসর্গ বসে গেছে এরকম, কিন্তু না, এখানে বিসর্গ ঠিকই বসে কিন্তু র আবার বজায় থাকে, অর্থাৎ রস রসের জায়গায় বসে যাবে। তো এইটা হচ্ছে মনে করে রাখতে পারো যে এটা হচ্ছে ব্যতিক্রম। আবার মনে করো নীরব, ঠিক আছে, এটাও কিন্তু কি, এই যে দেখো নি বিসর্গ যোগ রব, ঠিক আছে, তারপর হচ্ছে নিরক্ত, নি বিসর্গ যোগ রক্ত, ঠিক আছে, এটা কিন্তু তুমি রয়ের পরিবর্তে বিসর্গ বসে এরকম যদি চিন্তা করো তাহলে এটা হবে নি বিসর্গ যোগ অক্ত। অক্ত কিন্তু বলতে কিছু নাই, অক্ত বলতে কিন্তু কিছু নাই। সো নিবিসর্গ যোগ রক্ত, নিরক্ত, কথা বুঝতে পারছো? তাহলে নিরক্ত, নীরব, নিরস, নিরোগ। হ্যাঁ, এরপর হচ্ছে নিরোগ। এই যে নিরোগটা দেখো, নিরোগও কিন্তু সেম, নিরোগও কিন্তু এই যে দেখো নি বিসর্গ যোগ রোগ। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে মূল শব্দে দীর্ঘিকার থাকলেও আমরা কিন্তু লেখার সময় নয় রস্বীকার দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ উপসর্গের মধ্যে কিন্তু দীর্ঘিকার কখনো বসে না, আর নয় রস্বীকার যখন বসাবো তখন এটা একটা উপসর্গ হয়, এবং এই কারণে আমরা এটা রস্বীকার দিব, উপসর্গ কখনো দীর্ঘিকার বসে না। বুঝতে পারছো? তারপর হচ্ছে দেখো এই যে নিরন্ধ্র, যদি বলি নিরন্ধ্র, তাহলে নিরন্ধ্র এটা কি হবে, এই যে দেখো নি বিসর্গ যোগ রন্ধ্র, নি বিসর্গ যোগ রন্ধ্র, মানে র দিয়ে যতগুলা আছে, র দিয়ে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে রটা বজায় থাকতেছে, সবগুলোর ক্ষেত্রে রটা বজায় থাকতেছে। বুঝতে পারছো? চক্ষু রোগ, এই যে দেখো চক্ষু রোগ, চক্ষু রোগ, এই ক্ষেত্রে কিন্তু তোমার র এর পরিবর্তে বিসর্গ ঠিকই বসছে, বা কিন্তু রটা লোপ পাবে না, তার মানে কারেন্ট আনসার কি হবে, কারেন্ট আনসার হবে হচ্ছে চক্ষু বিসর্গ যোগ রোগ। কথা কি বুঝতে পারছো? এই শব্দগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, ঠিক আছে। আবার ব্যতিক্রম বলে মনে করো না যে এটা নিপাত নিষিদ্ধ, কারণ আমি বারবার বলতেছি নিপাত নিষিদ্ধ হবে যেইটা, মানে সেইটা যেটা ব্যাকরণের নিয়মের বাইরে। কিন্তু আমি যেটা তোমাদেরকে ব্যতিক্রম দেখাচ্ছি সেটা হচ্ছে আমার টেকনিকের বাইরে, মানে আমার টেকনিক দিয়ে মিলে না, কিন্তু ব্যাকরণের, দুঃখিত, ব্যাকরণের কোনো না কোনো টেকনিক দিয়ে মিলবে, মানে নিয়ম দিয়ে মিলবে। কথা বুঝতে পারছো? So, আমি তোমাদেরকে আমার টেকনিক দিয়ে পড়াচ্ছিলাম এতক্ষণ। এইবার আসো, এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে সুন্দর করে একটা পয়েন্ট লিখে দিছি, উল্লিখিত শব্দগুলোর মাঝে র আছে যা বিসর্গ সন্ধির একটা চিহ্ন, এই যে এগুলো। তাই টেকনিক অনুযায়ী বিচ্ছেদের সময় র এর পরিবর্তে বিসর্গ বসার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি এই শব্দগুলোতে র এর পরিবর্তে বিসর্গ না বসে এমনিতেই আলাদাভাবে প্রথম শব্দের শেষে বিসর্গ বসছে, তাই এগুলো টেকনিকের ব্যতিক্রম। তাই বলে এগুলোকে আবার নিপদ নিষিদ্ধ ভাববেন না। নিপদ নিষিদ্ধ বলতে বোঝায় নিয়মের ব্যতিক্রম, আর এগুলো আমার বানানো টেকনিকের ব্যতিক্রম। টেকনিকের ব্যতিক্রম এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অতএব এবং দুস্থ। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট। এই যে দুস্থ বানানটা, এই দুস্থ এটা কিন্তু দেখো দু বিসর্গ দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, তার পরিবর্তে শুধু হওয়ার কথা ছিল থ, কিন্তু এইটা দু বিসর্গ যোগ থ না দিয়ে এটা হবে দু বিসর্গ যোগ দন্তস্ব থ, অর্থাৎ এই স্বরটা বজায় থাকবে। এটা ব্যতিক্রম। আরেকটা আছে সেটা হচ্ছে অতএব। এই অতএবের মধ্যে যখন বিসর্গ সন্ধি করবা তখন এটা হচ্ছে অত বিসর্গ যোগ এব। এই বিসর্গ কোত্থেকে আসলো আল্লাহ মাহবুব জানে, আল্লাহ মাহবুব জানে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। সো এইটা, এই দুইটা হচ্ছে আলাদা। আর হচ্ছে নিরন্ধ্রর যে বানানগুলো আছে এই বানানগুলো তোমাকে আলাদা, র আছে মাঝখানে এগুলোর, ঠিক আছে। আর বাকি সবই কিন্তু মোটামুটি তোমার মনে করো যে এখানে মানে যা দেওয়া আছে সবগুলো দিয়ে পড়তে পারবা। কনসেপ্টটা কি ক্লিয়ার? ও তাহলে এবার বলো তো, গুড কোশ্চেন, গুড কোশ্চেন, বলো তো, বলো তো তাহলে এবার, যদি বলি, যদি বলি ভাস্কর, যদি বলি ভাস্কর, তাহলে এবার বলো তো ভাস্কর সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো দন্তস্ব আছে না যুক্ত ব্যঞ্জন দিয়ে, তাহলে দন্তস্ব যুক্ত ব্যঞ্জন দিয়ে থাকলে কি হবে বলো তো, এই যে ভা, দন্তস্বর পরিবর্তে বসবে বিসর্গ যোগ কর, ভা বিসর্গ যোগ কর, ভাস্কর। তাহলে এইরকম অনেকটা শব্দ, এটা হচ্ছে ভাস্বর। তাহলে বলতো ভাস্বর এটা কি হবে? ভাস্কর যদি ভা বিসর্গ যোগ কর হয় তাহলে ভাস্কর কি হবে? লজিক্যালি তোমাদের অনেকের কাছেই মনে হবে ভাই এটা হচ্ছে এই যে দন্তস্বর পরিবর্তে বিসর্গ বসে দিব, বাকি যা আছে তা বসে যাবে, অর্থাৎ ভা বিসর্গ যোগ বর। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা ভা বিসর্গ যোগ বর না, এটা হচ্ছে ভাস যোগ বর, অর্থাৎ এইটা আসলে সন্ধি সাধিত শব্দই না, এটা আসলে প্রত্যয় সাধিত শব্দ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, তার মানে ভাস্কর এইটা হচ্ছে সন্ধি সাধিত, বিসর্গ সন্ধি সাধিত শব্দ, কিন্তু ভাস্বর এটা আসলে সন্ধি সাধিত শব্দই না, এটা হচ্ছে ভাসযোগ বর, প্রত্যয় সাধিত শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? ইন্নালিল্লাহ, না ভাঙে নাই, আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছিলাম শেষ। আচ্ছা তোমরা কি বুঝছো না বুঝো নাই এটা একটু বলো তো আমাকে, তোমরা কি বুঝছো না বুঝো নাই?
অন্তরীপ কি হবে একজন প্রশ্ন করছে, কাউসার আবার এটার উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। আমি এটা ক্লাসে বুঝাইছি, অন্তরীপ আমি ক্লাসে বুঝাইছি একটু আগে। আচ্ছা, তোমরা কি সবাই বুঝছো? ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি। ভাইয়া দুযোগ থ না, দুযোগ দন্তস্বয় থ। হ্যাঁ, ভেরি গুড। তাসফিয়া ভাইয়া বলছে জি ভাইয়া জি ভাইয়া। রাফিউর রহমান, আসিফ খান, শিউলি ইসলাম, মাহমুদুল হাসান, জান্নাতুল ফারহানা, আফরিদা শারাফ। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই বুঝছেন, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন, এই যে আমরা শিখলাম এতক্ষণ, কি শিখলাম? বিসর্গ সন্ধি বের করার একটা ট্রিক শিখলাম। এবার খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। এই টেকনিকটা প্রথম 2017, 18 সালের দিকে, 2018 সালের দিকে, মানে আজ থেকে 6 বছর আগে প্রথম বানাইছিলাম। তো তখন, না বানাইছিলাম আরো আগে, মানে 16, 17 দিকে, 15, 16 দিকে, কিন্তু 18 সালের দিকে ইউটিউবে এইটার উপর একটা ক্লাস নিই আমি, যে বিসর্গ সন্ধি নির্ণয়ের নিনজা টেকনিক। আমার চ্যানেল ছিল না তখন, তখন অন্য একটা চ্যানেলে আমি ক্লাস নিতাম। তো বিসর্গ সন্ধি নির্ণয়ের নিনজা টেকনিক, এই ক্যাপশন দিয়ে আমি এরকম একটা ভিডিও বানাই, যে এরকম এরকম শব্দের মাঝখানে যদি এই 6টা রুলস দেখেন বা এই 6টা শব্দ দেখেন, তাহলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো ভিডিওটা মানে খুব ভালো ভিউ হয়। রাত্রেবেলা এক স্টুডেন্ট আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আমার নাম্বার তো বের করা খুবই সহজ, আমার নাম্বার আমার বইয়ের প্রত্যেক পৃষ্ঠায় দেওয়া, মানে আমার বইয়ের লেখক পরিচিতিতে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের। তারপর হচ্ছে আমার বইয়ের ইয়াতে দেওয়া আছে, ওটা কি বলে, আহ আরে ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সেফ একাডেমির পেজে দেওয়া আছে, অনেক জায়গায় দেওয়া আছে। তারপর নাম্বার বের করা খুব একটা কঠিন কিছু না। তো ধরো কি করা হলো, ওই আমাকে রাত্রেবেলা এক স্টুডেন্ট ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আপনি কি শাওন স্যার বলছেন? আমি বললাম জি শাওন স্যার বলছি। পরে বলতেছে যে, আজকে আপনার একটা ভিডিও দেখলাম বিসর্গ সন্ধি নির্ণয়ের। ভালোই। যখন বলছে ভালোই, তখন আমি বুঝছি ওনার কাছে ভালো লাগে নাই, কারণ কথার স্টাইল শুনলে তো বুঝে যায়। একটা লোক যখন বলবে ভাই আপনার আজকে একটা ভিডিও দেখলাম সেই লাগছে, জোস লাগছে, তখন বুঝে যায় যে তার কাছে ভালো লাগছে। আর যখন বলছে হ্যাঁ চলে, ওকে ওকে ঠিক আছে, তখন কিন্তু বোঝা যায় যে না, আসলে তার কাছে খুব একটা ভালো লাগে নাই। তা আমি তারে বললাম যে দেখেন, আমার সব ক্লাস যে আপনার কাছে ভালো লাগবে ব্যাপারটা তো বাধ্যতামূলক না। হতে পারে আপনার কাছে হয়তো এর চেয়েও ভালো, এর চেয়েও সহজ কোনো টেকনিক আছে। তা আমাকে ওই ভদ্রলোক বলতেছে, না না, ভালো বা সহজ টেকনিক তো বড় কথা না, বড় কথা তো আপনি তো ভুল পড়াইছেন। এখন যখন আমাকে বলছে আপনি তো ভুল পড়াইছেন, আমার তো মনে করেন মাথাটা গরম হয়ে গেছে। কিন্তু আমি তারে বললাম যে জি ভাই যদি একটু বুঝাই দিতেন কি ভুল পড়াইছি। তো উনি আমাকে বলতেছে, এই যে দেখেন আপনি বলছেন আশ্চর্য, মানে আপনি আপনার রুলস অনুসারে আশ্চর্য, এইটার মধ্যে কি তালব্যস্য যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে না? তাহলে তালব্যস্য যেহেতু যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, আপনার রুলস অনুসারে তালব্যস্যের পরিবর্তে বসে যাবে বিসর্গ, আবিসর্গ যোগ চর্য। এইটা হচ্ছে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো আবিসর্গ যোগ চর্য না, এটার সন্ধি বিচ্ছেদ তো শুধু আযোগ চর্য। তখন আমি চিন্তা করে দেখলাম আসলেই রাইট, উনি যেটা বলতেছে আসলেই রাইট, আমি নিজেও জানি এটা সন্ধি বিচ্ছেদ আযোগ চর্য। এখন আমার মাথা মানে ঘুরতেছে, আমি চিন্তা করছি কি রে ভাই, তাই তো নিয়ম তো মিলতেছে না। এখন আমার যে কনফিডেন্স লেভেল ছিল সেই কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে, বুঝতে পারছেন? আর তার কনফিডেন্স লেভেলটা কি বুস্ট আপ হয়ে গেছে। এখন আমি বলতেছি ভাই আরেকটা উদাহরণ দেন তো। এখন তার কনফিডেন্স লেভেল তো বাইরে গেছে, এখন সে বলতেছে কয়টা উদাহরণ লাগবে? এই যে দেখেন বনস্পতি, আপনার রুলস অনুসারে বনস্পতি এটা কিন্তু হওয়ার কথা ছিল বন বিসর্গ যোগপতি, বন বিসর্গ যোগপতি, কিন্তু এটা কিন্তু বর্তমানে, মানে এটা কিন্তু বন বিসর্গ যোগপতি না, এটা কিন্তু বন যোগপতি বনস্পতি। কথা বুঝতে পারছেন? এখন এটা কিন্তু 2018 সালের ঘটনা বলতেছি, যদিও বর্তমানে বনস্পতি এটাই, কিন্তু তখন এটা বন যোগপতি এটা ছিল। তো তখন আমি বললাম হ্যাঁ এটা তো বন যোগপতি, এটাই হবে, এটা হবে না। এখন আমি চিন্তা করছি কি রে ভাই, তাহলে আমি একটা রুলস পড়াইলাম, সেই কত বছর ধরে পড়াইতেছি, কোন স্টুডেন্ট কোনোদিন ভুল ধরলো না, হঠাৎ একটা লোক ফোন দিয়ে একটার পর একটা ভুল বলেই যাচ্ছে, মানে আলটিমেটলি ভুল ধরেই যাচ্ছে আমার, তাহলে আসলে কি ভুল পড়াইলাম? দুঃখিত। তো নিজের কাছে খুব মানে ছোট লাগতেছে, অসহায় লাগতেছে যে বাচ্চাদেরকে তাহলে ভুল পড়াইলাম, জিনিসটা খুব খারাপ লাগছে নিজের কাছে। পরে এখন আমি মনে করেন যে তার কাছে সরি বলবো, বলবো অবস্থা। আমি বললাম যে ভাই আরেকটা উদাহরণ দেন প্লিজ। তো এখন তার তো মনে করেন কনফিডেন্স একদম 100 100।
এখন সে বলতেছে এই যে দেখেন হরিশ্চন্দ্র, আপনার রুলস অনুসারে হরিশ্চন্দ্র এটা কিন্তু হওয়ার কথা ছিল, এই যে দেখেন তালব্য যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে, সেটা হওয়ার কথা ছিল হরি বিসর্গ যোগ চন্দ্র, কিন্তু এটা কিন্তু হরি বিসর্গ যোগ চন্দ্র না, এটা হচ্ছে হরি যোগ চন্দ্র, এটা হচ্ছে হরি যোগ চন্দ্র। এখন শালা যখনই হরি যোগ চন্দ্র মানে হরিশ্চন্দ্র বলছে, তখনই আমি ক্যাচ করে ফেলছি শব্দগুলো, উনি যত কটা শব্দ বলতেছে প্রত্যেকটা শব্দ বলতেছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। উনি যে কোনো শব্দ বলছে প্রত্যেকটাই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এখন আমি তারা বলছি, এখন আমার তো মনে করেন ধরে ফেলছি পয়েন্টটা, এখন আমার কনফিডেন্স তো মনে করেন 100 কিসের 100 1000। এখন আমি বলতেছি এরপরে কি বলবেন বনস্পতি, তারপরে বলবেন বৃহস্পতি, গোষ্পদ, আস্পদ, পরবর্তী জি ভাই এগুলো তো মিলে না। আমি বললাম ভাই রে, এই যে গোষ্পদ শব্দটা, এই যে গোষ্পদ শব্দটা, এই শব্দটা রুলস অনুসারে হওয়ার কথা ছিল গো বিসর্গ যোগ পদ, এই যে মূর্ধন্য আছে এই জন্য যুক্ত ব্যঞ্জন হিসেবে, কিন্তু এটা গো বিসর্গ যোগ পদ হবে না, এটা হবে গো যোগ পদ, এটা হবে কি গো যোগ পদ। এই যে বৃহস্পতি শব্দটা, এই বৃহস্পতি শব্দটা এটা রুলস অনুসারে হওয়ার কথা ছিল বৃহ বিসর্গ যোগপতি, কারণ হচ্ছে কি এই যে দন্তস্ব যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে তার পরিবর্তে বিসর্গ বসছে, কিন্তু এটা বৃহ বিসর্গ যোগপতি হবে না, এটা হবে বৃহৎ যোগপতি। এখন কথা হচ্ছে এগুলা কেন বিসর্গ হবে না? আরে ভাই রে, এটা বিসর্গ হবে না দেখেই তো এটা নিয়ম মানে না, আর নিয়ম মানে না দেখেই তো এটা নিপাত নিষিদ্ধ। নিয়ম যদি মানতই তাহলে তো বিসর্গ সন্ধি হইতো। এই যে বৃহস্পতি নিয়ম যদি মানতই তাহলে তো বিসর্গই হইতো, গোষ্পদ নিয়ম যদি মানতই তাহলে তো বিসর্গই হইতো। নিয়ম মানে না দেখেই তো নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আপনি যে কটা উদাহরণ বলতেছেন তার প্রত্যেকটা উদাহরণ নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ, পারলে এই কটার বাইরে দেখান, এখন আর পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? সেই কথাটা আমি আপনাকে কেন বললাম, কেন বললাম, কারণ পরীক্ষার হলে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলোর সাথে বিসর্গ সন্ধির উদাহরণগুলোর একটা ঝামেলা লাগতে পারে। এই ক্ষেত্রে আমি নিজে এই টেকনিকের উদ্যোক্তা, এই টেকনিকের মানে আমি বানাইছি, কিন্তু তারপর আমি নিজেই মানে কিছুক্ষণের জন্য টাস্কি খেয়ে গেছিলাম, যিনি আমাকে হঠাৎ করে যখন প্রশ্ন করছে। সো পরীক্ষার হলে বিসর্গ সন্ধির সাথে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো একটা ঝামেলা লাগতে পারে। কথা কি বুঝতে পারছেন? আশা করি জিনিসটা ক্লিয়ার। আর এই যে বনস্পতি, এটার ব্যাপারটা একটু বলে দেই। বনস্পতি শব্দটা এটা আগে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যেই দেখা যেত, ক্লাস 9-10 এর ব্যাকরণ বইতে মধ্যেও নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে দেওয়া ছিল, বা শুধু নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি না, মানে ক্লাস 9-10 এর ব্যাকরণ বই না, 9-10 এর ব্যাকরণ বই, হায়াত মাহমুদ স্যারের বই, তারপর হচ্ছে মৌলিক যত ব্যাকরণ বই আছে ম্যাক্সিমাম ব্যাকরণ বইয়ের রাইটারের বইতেই এটা ব্যঞ্জন সন্ধির মধ্যে মানে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে এটা আধুনিক বাংলা অভিধান অনুসারে বন বিসর্জক পদী এটাই দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এবং এই জন্য আমি কিন্তু এখানে একটা বিষয় নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে এই যে এখানে সুন্দর করে লিখে দিয়েছি নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে যে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে প্রচলিত মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদিত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে বনস্পতি এবং পরস্পর এই শব্দ দুটি নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে দেখতে পাওয়া যায়। 2021 সালের নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণে বনস্পতি এবং পরস্পর শব্দ দুটির উল্লেখ নেই। আধুনিক বাংলা অভিধান অনুসারে বনস্পতি এটা বন বিসর্গযোগ পদী এবং পরস্পর পর বিসর্গযোগ পর, অর্থাৎ স্বাভাবিক নিয়মে বিসর্গ সন্ধি হিসাবে গঠিত। এই জন্য পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে যে বনস্পতি কোন সন্ধি, বেস্ট অ্যান্সার হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি না থাকলে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, কারণ আগের নিয়মে, কিন্তু বিসর্গ সন্ধি থাকলে এটা দেখেন উত্তম। কথা কি বুঝতে পারছেন? এবার বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন না, এটা আগে বলেন। ভাইয়া বাংলা ব্যঞ্জন সন্ধি আর তৎসম ব্যঞ্জন সন্ধির পার্থক্য নিয়ে কিছু বলবেন না? বলবো বলবো বলবো, আগে শেষ করে নিই। ব্যঞ্জন সন্ধি তো এখনো শেষ করি নেই। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি আমরা পড়াচ্ছি, বিসর্গ সন্ধির সাথে নিপাত নিষিদ্ধ। তাহলে এখন কি করবেন ভাই? তাহলে এখন কি করবেন? এখন হচ্ছে এই যে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি যে কটা আছে, এই নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি গুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে। কি কি আছে দেখেন, আমি এখানে একটা কবিতার মতো দিয়ে দিয়েছি। 16 মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখে আশ্চর্য, মানে তা দেখে আশ্চর্য হরিশ্চন্দ্রের বাগেশ্বরী, তস্কর গোষ্পদ, তস্কর গোষ্পদ দুমুনি, দুলোকের পশ্চার্ধের দ্বাদশ পদঞ্জলি, দুলোকের পশ্চার্ধের দ্বাদশ পদঞ্জলি, এই ওয়ার্ড গুলো হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই ওয়ার্ড গুলো কি বলেন? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এখানে আরেকটা বিষয় আপনাকে আমি বলে রাখা ভালো, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এইটার হিসাবটা একরকম, নিপাতনে সিদ্ধ এইটার হিসাবটা একরকম। আর আরেকটা আছে, এটাকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন না।
আবার স্বাভাবিক নিয়মে সাধিত ব্যঞ্জন না। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। তো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি কয়টা আছে? বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আছে মাত্র 7টা। এই 7টা শব্দ আলাদা করে একটু গল্পের মতো করে টেকনিক্যালি মনে রাখতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে সংস্কৃত, সংস্কৃতির উত্থান উত্থাপন করে সংস্কারের দ্বারা পরিষ্কার ও পরিষ্কৃত করা হলো। দেখেন, সংস্কৃত ও সংস্কৃতির, সংস্কৃত ও সংস্কৃত ও সংস্কৃতির, সংস্কৃত ও সংস্কৃতির উত্থান ও উত্থাপন করে, উত্থান ও উত্থাপন করে, উত্থান ও উত্থাপন করে, সংস্কৃত ও সংস্কৃতির উত্থান ও উত্থাপন করে, উত্থান ও উত্থাপন করে সংস্কারের দ্বারা, সংস্কারের দ্বারা, সংস্কারের দ্বারা, সংস্কারের দ্বারা পরিষ্কার ও পরিষ্কৃত করা হলো। 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 পরিষ্কৃত করা হলো। কথা কি ক্লিয়ার? এইখানে আপনি এই যে দেখেন, সংস্কৃত, সংস্কৃতি, উত্থান, উত্থাপন, সংস্কার, পরিষ্কার, পরিষ্কৃত, এই 7টা শব্দ হচ্ছে বিশেষ নিয়ম সাধিত ব্যঞ্জন। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এগুলা কিন্তু আপনি সন্ধির নিয়ম অনুসারে যদি, এবং যেগুলা বিশেষ নিয়ম সাধিত এবং নিপাত নিষিদ্ধ, তার প্রত্যেকটার কিন্তু বিশ্লেষণ আপনাকে পড়তে হবে। যেমন এই প্রত্যেকটার বিশ্লেষণ আপনার জানা জরুরি। যেমন সংস্কৃত, এটা কি? এটা কিন্তু মানে এই যে সংস্কৃত, এটা হচ্ছে সংযোগকৃত সংস্কৃত। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে সংস্কৃত এটা সংযোগকৃত, এটা তো অবসর থাকলে, ওই যে 5 থাকলে ম হয়, ওই নিয়মই হইছে, তাহলে এটা বিশেষ নিয়মে কেমনে হইলো? বিশেষ নিয়মে হইলো কারণ ওইখানে 5 থাকলে ম হয়, ওই নিয়মে ঠিকই হয়েছে, তাহলে দন্তস্ব থেকে আসলো, সেই কারণে কি দন্তস্বটা নতুন করে আসছে না, সেই কারণে এটা কি বিশেষ নিয়ম। এরকম দেখেন, এই যে সংস্কৃত, এটা কিন্তু সংযোগকৃতি, দন্তস্ব নতুন করে আসছে। উত্থাপন, আবার উত্থাপনের ক্ষেত্রে খেয়াল করেন, এই যে এটা কিন্তু ত, তো ত এর জায়গায় তটা বসে যাবে উদ, কিন্তু এই জায়গায় থাপন না হয়ে এটা হবে স্থাপন। সো তার মানে কি এই জায়গায় দন্তস্বটা আবার নতুন করে আসছে। তো এই জন্য এই যে এই শব্দগুলো কি, এই যে উত্থাপন, এটা হচ্ছে উদ্যোগ স্থাপন, ঠিক আছে? ও সরি, এটা হচ্ছে স্থাপনটা আছে, এটা এটার সন্ধি বিচ্ছেদ করছি। আর উত্থান হচ্ছে উদ্যোগ স্থান, মানে উদ্যোগ স্থান, উদ্যোগ স্থান। কথা বুঝতে পারছেন? উত্থান। তারপর হচ্ছে সংস্কার, সংযোগকার, এখানে দন্তস্ব নাই। তারপর হচ্ছে পরিষ্কার, এখানে পরিষ্কার হচ্ছে পরিযোগকার, এখানে পরিষ্কৃত, পরিযোগকৃত। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ এখানে বিশ্লেষণ গুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই বিশ্লেষণ গুলো কিন্তু এখান থেকে করে নিবেন। কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝছো নাকি বুঝো না একটু জানো? কবিতা তো বই থেকে খুঁজে পাচ্ছি না। ওকে, কবিতা বই থেকে খুঁজে পাচ্ছেন না? ওকে, কিছু বলার নাই, থ্যাংক ইউ। কোন বই? এটা হচ্ছে একটা পয়েন্ট। আপনি যদি অন্বেষণ বইয়ে কবিতা খুঁজেন তাহলে ভাবেন না। ওকে ফাইন। আচ্ছা, আদি বিশ্বাস বলছে ভাইয়া বিসর্গ সন্ধিটা একটু ছোট করে আরেকবার বলেন। আচ্ছা, বিসর্গ সন্ধিটা একটু ছোট করে আরেকবার বলি। ব্যাপারটা হচ্ছে, মানে যদি সামারাইজ করে দিই, তাহলে ব্যাপারটা হচ্ছে বিসর্গ সন্ধির 6টা টেকনিক আছে। একটা হচ্ছে ওকার, একটা হচ্ছে র, একটা হচ্ছে রেফ, ঠিক আছে? ওকার, র বা রেফ, ঠিক আছে? এরপর হচ্ছে ওকার, র, রেফ, তারপর হচ্ছে মনে করেন ওকার, র, রেফ, এরপর হচ্ছে মূর্ধন্য স, তালব্য স এবং দন্ত স, এবং দন্ত স। তবে এই 3টা থাকলে আবার হবে না, এই 3টা থাকলে যুক্ত বর্ণ হিসেবে থাকতে হবে। এই 6টার যে কোনোটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিসর্গ সন্ধি। তবে এখানে আমার কথা আছে, বিসর্গ সন্ধির সাথে আপনার যে শুধুমাত্র এই বিসর্গ, সরি, বিসর্গ সন্ধির সাথে আপনার যদি শুধুমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির প্যাচ লাগবে, বাট এরকম না, সরস সন্ধিরও প্যাচ লাগতে পারে। যেমন যেমন দেখেন, আমি যদি বলি সূর্যোদয়, এখন সূর্যোদয়ের মধ্যেও কিন্তু দেখেন বিসর্গ সন্ধির 2টা মানে সাইন আছে, এই যে ওকারও আছে, এই যে এটা, আবার রেফও আছে, এই যে এটা। এখন আপনি কেমনে বুঝবেন এটা সরস সন্ধি হবে নাকি বিসর্গ সন্ধি হবে? সিম্পল বিষয়, আপনি যদি এটাকে বিসর্গ সন্ধি ধরেন, তাহলে রেফকে বিসর্গ সন্ধির সাইন ধরলে এটা কি হবে? সুর। তার মানে এটা হবে এরকম, ওই রয়ের মানে রেফের পরিবর্তে বিসর্গ যোগ যোদয়। এখন আপনি বলেন না সুয়ের কোনো অর্থ আছে না যোদয়ের কোনো অর্থ আছে, তার মানে এটা হবে না। আবার যদি ওকারকে বিসর্গ সন্ধির সাইন ধরেন, তাহলে এটা হবে হচ্ছে সূর্য যোগ দয়, মানে সূর্য বিসর্গ যোগ দয়। এখন আপনি বলেন এক্ষেত্রে দয়ের কোনো অর্থ নাই। সো তার মানে এই ক্ষেত্রে কি হবে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধির একটা নিয়ম ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সরেয় বা সরেয়ার পরে যদি রস্য বা দীর্ঘ থাকে তাহলে 2টা মিলে ওকার হয়, ওই নিয়মে হবে সূর্য যোগ উদয়, সূর্যোদয়। বুঝছেন? অর্থাৎ এই ওকারের জায়গাটা ভেঙে ফেলছি, ভেঙে ফেলে প্রথম শব্দ শেষে অ বা আ, দ্বিতীয় শব্দ শুরুতে রস্য বা দীর্ঘ।
বুঝছেন জিনিসটা? সো তার মানে ওকার থাকলে সবসময় যে আপনি এটাকে বিসর্গ সন্ধি বসায় ফেলবেন গণহারে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এটা স্বরসন্ধিও হতে পারে। এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? এই যে আদি বিশ্বাস বলছে ভাই ওকার তো স্বরসন্ধি রুলস এর মধ্যেও আছে। আমি তো বলে দিলাম। বলো বুঝছো না বুঝো নাই? ভাই একটা ইংলিশ বই লিখেন, আহমদুল্লাহ ভাই অনেক দেরি করতেছে। এটা সত্য কথা, এটা সত্য। আমাদের একটা ইংলিশ বই লেখা উচিত। আচ্ছা যাই হোক, আহ, আমরা মোটামুটি এতদিন এতক্ষণ তাহলে আপনাদের সাথে বিসর্গ সন্ধির ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, স্বরস সন্ধির ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি। এবার বিসর্গ সন্ধির একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের বিসর্গ সন্ধি আলোচনা করার পর 40 নম্বরে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে মানে পয়েন্টটা হচ্ছে এরকম একটা নিয়ম লেখা আছে। নিয়মটা হচ্ছে, নিয়মটা পড়ি, মনোযোগ দিয়ে শুনেন, আমি সহজে বুঝিয়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। বিশাল একটা পয়েন্ট লেখা আছে, এই যে বিশাল একটা, এই পয়েন্টটাকে আমি একদম মনে করেন যে এক লাইনের মধ্যে একদম মনে করেন সানডে মানডে ক্লোজ করে দিব। খালি জিনিসটা আগে নিয়মটা বুঝাচ্ছি। সাধারণত বিসর্গ সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকে না সাধারণত। যেমন এতক্ষণ যাবত যে সন্ধিগুলো দেখলেন বিসর্গ সন্ধি, এই যে মনে করেন যে বিসর্গ সন্ধিবদ্ধ যত শব্দগুলো দেখছেন, এই বিসর্গ সন্ধিবদ্ধ শব্দগুলোর মাঝখানে কি বিসর্গ বজায় ছিল? বিসর্গ সন্ধিবদ্ধ শব্দগুলোর মাঝখানে কি এই যে অতএব বিসর্গ এখানে আছে, এখানে কি আছে? দুস্থ এখানে আছে, এখানে কি আছে? ভাস্কর এখানে আছে, এখানে কি আছে? অর্থাৎ এখানে বিসর্গ বজায় থাকে না সাধারণত। কিন্তু দ্বিতীয় শব্দের প্রথমে যদি ক, ক্ষিয়, খ, প, ফ, তালব্য মূর্ধ এবং দন্তস্ব এগুলো থাকে দ্বিতীয় শব্দের শুরুতে, অর্থাৎ দ্বিতীয় শব্দের শুরুতে বলতেছে যদি ক, খ, ক্ষিয়, প, ফ, তালব্য দন্তস্ব, ঠিক আছে, ক, খ, ক্ষিয়, প, ফ, তালব্য দন্তস্ব এগুলা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেক্ষেত্রে সন্ধিবদ্ধ শব্দের মধ্যে বিসর্গ বজায় থাকবে। যেমন এখানে কি বলা হচ্ছে, যেমন দেখেন, আমি যদি বলি এই যে দেখেন অন্ত, অন্ত বিসর্গ যোগ করণ, এই যে দেখেন দ্বিতীয় শব্দ শুরুতে ক আছে না, এই ক থাকার কারণে এই কটা মানে এই বিসর্গটা এখানে বজায় থাকবে, অর্থাৎ এখানে এটা কি হবে? এটা হবে হচ্ছে অন্তকরণ। বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝছেন? তার মানে ব্যাপারটা কি হলো, এই যে অন্ত বিসর্গযোগ করণ, অন্তকরণ, এই বিসর্গটা এখানে বজায় আছে, কারণ কি দ্বিতীয় শব্দ শুরুতে ক আছে। দ্বিতীয় শব্দ শুরুতে যদি ক্ষিয়, প, ফ, তালব্য দন্ত এগুলা থাকে, তাহলে বিসর্গটা বজায় থাকবে। যেমন দেখেন, আমি যদি বলি দেখেন এই যে মনে করেন বয় বিসর্গ যোগ সন্ধি, এখন বয় বিসর্গ যোগ সন্ধি দুইটা মিলে যখন সন্ধি বিচ্ছেদটা হয় তখন কি হয়? তখন হয় হচ্ছে বয় সন্ধি। এখন এই যে বয় সন্ধি শব্দটা এটার মধ্যে বিসর্গ কিন্তু বজায় থাকে, কেন আছে? কারণ দ্বিতীয় শব্দ শুরুতে দন্তস্ব আছে। বলেন বুঝছেন না বুঝেন নাই? এইবার আসেন, এবার যেটা বলবো এটা আপনার কাছে এখন মনে হবে যে ভাই কি কইলেন এটা, মানে এটা আপনার কাছে মনে হবে যে ভাই কি কইলেন এটা। এবার শুনেন, ব্যাপারটা শুনেন। ব্যাপারটা হচ্ছে আপনার পরীক্ষার হলে কি এইটা দেওয়া থাকে এইটা করতে হয়, নাকি এইটা দেওয়া থাকে এইটা করতে হয়? কোনটা? বলেন। আপনার পরীক্ষা হলে এইটা দেওয়া থাকে এইটা করতে হয়, তাই না? তাই না? এটাই তো করতে হয়। আপনার কাজ কি? চোখ বন্ধ করে পরীক্ষার হলে যে ওয়ার্ডটা থাকবে এটার মধ্যে যদি বিসর্গ বজায় থাকে, জাস্ট বিসর্গের পর একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, শেষ কাহিনী ক্লাস। সিম্পল হিসাব। ধরেন বয়সন্ধি, বয় বিসর্গ সন্ধি শেষ। যদি বলে এই যে অন্তকরণ, মনে করেন এটা দিছে, জাস্ট অন্তর পরে এই জায়গায় একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, শেষ। মানে কোনো ঝামেলাতেই যাওয়ার দরকার নাই, কিচ্ছু চেঞ্জ করবেন না, কোনো দরকার নাই। ঠিক আছে, সিম্পল হিসাব। মনে করেন এই যে ক, খ, ক্ষিয়, প, ফ কিচ্ছু মনে রাখার দরকার নাই। আপনার পরীক্ষা হলে যে শব্দটা দিবে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ কি, জাস্ট কি করবেন? বিষয়ের উপর একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, যে কথা কি ক্লিয়ার? সিম্পল হিসাব। বুঝছেন না বুঝেন নাই? আই বলেন, এটা কি বুঝছেন না বুঝেন নাই? স্যার ধ্রুব থেকে বলেন, এটা থেকে ধরতে পারতেছি না। ধ্রুব থেকেই তো বলতেছি, ধ্রুবর 40 নম্বর পয়েন্ট। আরে ভাই আমার পয়েন্ট নাম্বার তো সেমই, ধ্রুবর 40 নম্বর পয়েন্ট। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা সাদাত বলছে ভাইয়া দুঃখ, এটা কি হবে? দুঃখ সন্ধি বিচ্ছেদ হয় না, দুঃখ সন্ধি বিচ্ছেদ হয় না। তারপরও যদি হয়, যদি পরীক্ষা হলে আসে, তাহলে কি করবেন? জাস্ট এই যে মনে করেন দুঃখ এটা আছে না, তাহলে জাস্ট মনে করেন দু বিসর্গ যোগ খ, দুঃখ শেষ। সিম্পল। কথা বুঝছেন? একদম সিম্পল। বলেন বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, পয়েন্ট নাম্বারের মিল নাই, এটা 43 নম্বর পয়েন্ট।
কি বলেন? ধ্রুবতে পয়েন্ট নাম্বারের মিল নাই মানে? কেন মিল? ও ইয়েস, দুঃখিত দুঃখিত। হ্যাঁ, ধ্রুবতে পয়েন্ট নাম্বারের মিল নাই একটা কারণে, সেটা হচ্ছে এই যে এই ইয়েটা দিই নেই। আচ্ছা ঠিক আছে, না আরে না, পয়েন্ট নাম্বার তো মিল আছে। ধুর, আমি ভুল বলছি এতক্ষণ। এটা 43 নাম্বার পয়েন্টই, এটা 43 নাম্বার পয়েন্টই, এটা আমি ভুল বলছি এতক্ষণ। 43 নাম্বার পয়েন্টই ধ্রুবতে, এটা ঠিকই আছে। 39 নাম্বার থেকে 43 নাম্বারের ভেতর আমি সেই কবিতা খুঁজে পেলাম না ধ্রুব বই থেকে। হ্যাঁ, ধ্রুব বই থেকে 43 নাম্বার পয়েন্ট, ধ্রুব বই থেকে 43 নাম্বার পয়েন্টই তো এটা। বুঝতে পারছেন? ওকে ফাইন, এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? বুঝছেন না বুঝছেন নাই? আচ্ছা ওকে। আচ্ছা, একজন বলছে ভাইয়া দুঃখ শব্দের সন্ধি বিচ্ছেদ হয় না কেন? এই যে হবে না কেন, এই যে হইলে মানে আপনি আসলে এটা দিবেন আর কি, দু বিসর্গ যক্ষ। মানে ব্যাপারটা হচ্ছে মৌলিক শব্দগুলোকে তো আমরা সাধারণত ভাঙি না, সেই লজিকে ভাঙা যায় না। বুঝতে পারছেন? মানে মৌলিক শব্দগুলো যেমন মনে করেন কলম, এখন কলম শব্দকে আপনি কি বলবেন? কল যোগ অম, এটা হয় না, ভাঙা যায় না। এখন আমি যদি বলি, ধরেন বললাম যে রানী, এখন কি বলবেন? রা যোগ নি বা রা যোগ আনি। সব শব্দের যে সন্ধি বিচ্ছেদ হবে ব্যাপারটা তো এরকম না। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, বুঝছি। এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? তাহলে এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার আছেন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছি। এইবার আসেন, সন্ধি বিচ্ছেদ আমাদের শেষ। এখন সন্ধি বিচ্ছেদ যেহেতু আমাদের শেষ, এইবার আপনাদের জন্য একটা প্রশ্ন। সেটা হচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট একটা প্রশ্ন করছে, স্যার যদি প্রশ্ন করে নিচের কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধি, আবার নিচের কোনটা তৎসম ব্যঞ্জন সন্ধি, এইটা আমরা কিভাবে বুঝবো কোনটা বাংলা ব্যঞ্জন কোনটা তৎসম ব্যঞ্জন? অথবা নিচের কোনটি বাংলা স্বরস সন্ধি বা নিচের কোনটি তৎসম স্বরস সন্ধি, এইটা আমরা কিভাবে বুঝবো? আমার কথা কি বুঝতে পারছেন? নিচের কোনটি বাংলা স্বরস সন্ধি বা নিচের কোনটা তৎসম স্বরস সন্ধি, এইটা আমরা কিভাবে বুঝবো? চমৎকার একটা কোশ্চেন করছে। এইবার আসেন, আপনাদেরকে এটার উত্তর দিচ্ছি। আসেন দেখেন, আপনাদেরকে এটার উত্তর দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমি একটা নিয়ম দিয়ে বুঝাই। ধরেন আমি যদি বলি, দেখেন স্বরেয় বা স্বরেয়ার পরে যদি এ বা ওই থাকে, তাহলে দুইটা মিলে ঐকার হয়, মনে আছে? যেমন দেখেন, আমি যদি বলি, এই যে দেখেন জন যোগ এক, জন যোগ এক, দুইটা মিলে কি হয়েছে? দুইটা মিলে হয়ে গেছে হচ্ছে জনৈক। খেয়াল করেন, দুইটা মিলে কি হয়েছে? দুইটা মিলে হয়ে গেছে জনৈক। মনে আছে? এই যে জন, এটার পরে কি আছে? অ আছে, আর এখানে কি আছে? এ আছে। দুইটা মিলে কি হয়ে গেছে? ঐকার হয়ে গেছে। এই যে অ বা আয়ের পরে এ বা ওই মিলে দুইটা মিলে কি হয়ে গেছে? ওই হয়েছে। তাহলে এটা কোন সন্ধি? তৎসম স্বরস সন্ধির নিয়মের মধ্যে আমরা পড়ছি। এবার একটু মাথায় মনে করে দেখেন তো, আপনি এটা পড়ছেন না বাংলা শব্দের স্বর সন্ধির মধ্যে যে শতযোগ এক সমান সমান কি? শতযোগ এক সমান সমান শতেক, পড়ছেন না? তাহলে কোশ্চেন হচ্ছে, ভাই এখানেও তো অ ছিল, এখানেও তো এ ছিল, এইটা কেন ঐকার হইল না? লজিক্যালি তো এটা হওয়ার কথা ছিল শতৈক, কিন্তু এটা তো শতৈক হয় নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে, তৎসম শব্দের স্বর সন্ধিতে যেটা হয়, এইটার এইটা দুইটা মিলিয়ে নতুন একটা তৈরি হয়, আর এখানে এই দুইটার যে কোনো একটা লোপ পায়। অর্থাৎ বাংলা শব্দের স্বর সন্ধিতে কি হবে? হয় প্রথম শব্দের শেষের যে স্বরটা আছে, অথবা দ্বিতীয় শব্দের শুরুর যে স্বরটা আছে, দুইটার একটা লোপ পাবে। যেমন দেখেন শতযোগ এক শতেক, এখানে কিন্তু আমার কি আছে? এই একারটা বজায় আছে, তার মানে এই অটা লোপ পেয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। আর এখানে কি হয়েছে? এখানে কিন্তু এই দুইটা মিলে একটা তৈরি হয়েছে। কথা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, আবার আমি কিন্তু বলছি যে কোনো একটা লোপ পায়, এটাও লোপ পেতে পারে, এটাও লোপ পেতে পারে। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন, যেমন দেখেন, এটা হচ্ছে বাংলা শব্দ সরস্বতী গেল। এবার হচ্ছেন বাংলা ব্যঞ্জন আর তৎসম ব্যঞ্জন, সিস্টেম আগের মতোই একই। অর্থাৎ এখানের মধ্যে দুইটা মিলে কি হবে? দুইটা মিলে মনে করেন দুইটার একটা লোপ পাবে, অথবা মনে করেন দুইটা মিলে নতুন একটা তৈরি হবে। মানে দুইটা মিলে মনে করেন যে কোন একটা ব্যঞ্জন দিতে হবে। আপনার মনে আছে বাংলা ব্যঞ্জন সন্ধি কত ভাবে হয়? ওই যে স্বর প্লাস ব্যঞ্জন, মনে আছে? বাংলা ব্যঞ্জন সন্ধি তিন ভাবে দিছিলাম, স্বর প্লাস ব্যঞ্জন। আরেকটা দিছিলাম কি? আরেকটা দিছিলাম হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। আরেকটা দিছিলাম হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। আরেকটা দিছিলাম ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আরেকটা দিছিলাম কি? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। তিন ভাবে দিছিলাম।
মনে আছে? আর এইখানে দিয়েছিলাম কি তৎসম ব্যঞ্জন সন্ধি, এটার তো অনেকগুলো নিয়ম আমরা পড়লাম। এখন দেখেন আমি এখানে দুই একটা উদাহরণ দেখাই, তারপরে বলি যে এটা কেন তৎসম ব্যঞ্জন সন্ধি হইলো না, বা তৎসম ব্যঞ্জন সন্ধির কোন একটা শব্দ আমি দিয়ে বলি এটা কেন বাংলা হইলো না। দেখেন এই যে মনে করেন শরৎচন্দ্র, এটাই খেয়াল করেন। ধরেন এটা আমি বললাম শরৎচন্দ্র, ধরেন চয় চ আছে, চয় চ আছে শরৎচন্দ্র, শরৎচন্দ্র। এখন এখানে চয় চ আছে, অথবা দেখেন আমি যদি বলি শরৎচন্দ্রের বিশ্লেষণ আমরা কি করছি, আমরা করছি হচ্ছে শরৎ যোগ চন্দ্র। তার মানে এটা কি কি করছি আমরা, ওই যে চয় চয় নিয়ম, দ্বিতীয় ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জনের পরিবর্তে খণ্ডত্ব। অথবা দেখেন এই যে বজদা, না আমি যদি বলি বিপজদাল, খেয়াল করেন, আমি যদি বলি বিপজদাল, আমি যদি বলি বিপজদাল, বিপজদালের ক্ষেত্রে আমরা কি করছি, বিপজদালের ক্ষেত্রে আমরা করছি কি, এখানে এই যে দেখেন বিপদ, আমরা এখানে কি করছি, আমরা এখানে করছি হচ্ছে বিপদ যোগ, বিপদ যোগ জাল। সো এটা কি হয়েছে, এই যে দেখেন বিপদ যোগ জাল, এটা কি হয়েছে বিপদ জাল। মানে এই জয়ের পরিবর্তে, মানে এই জটা কি হয়ে গেছে, মানে এই দয়ের পরিবর্তে আমরা কি বসে দিছি, মানে এই জয় জয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব বা ত বসেছি, দ বসেছি, ঠিক আছে। এখন ধরেন এইখানে মানে এই অনুসারে কোন একটা শব্দ দিলাম, ধরেন আমি বললাম নাচ জামাই, এখন এখানেও তো জয় জ আছে, এখানেও তো জয় জ আছে। এখন এখানে জয় জ আছে, তাহলে নাচ জামাই এটা কি তৎসম ব্যঞ্জন সন্ধি না বাংলা ব্যঞ্জন সন্ধি, এটা আমি বুঝবো কেমনে? এখানেও জয় জ আছে, এখানেও জয় জ আছে, এটি তো প্রশ্ন আপনাদের, যেটা আমি বুঝবো কেমনে? খেয়াল করেন, নাচ জামাই এটাকে আমি যদি সন্ধির নিয়ম অনুসারে ভাঙি, মানে এই এই অনুসারে যদি ভাঙি, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে হয়, মানে জয় জ থাকলে কি হবে, প্রথমটার পরিবর্তে হয় খণ্ডত্ব, নইলে বসবে হচ্ছে দ। এখন আমি যদি বলি খণ্ডত্ব, তাহলে নাচ যোগ জামাই, এটা কিছু হইলো, হয় না। এখানে নাচ বলতে কোনো অর্থ নাই, ঠিক আছে। আবার যদি বলি আমি মনে করেন যে আমি যদি বলি মনে করেন যে নাদ, দ দিয়ে দেই নাদ, এই শব্দেরও অর্থ নাই। এখানে বোঝাচ্ছে হচ্ছে নাথ, এইটা নাথ যোগ জামাই, নাচ জামাই। আবার মনে করেন এইখানে মনে করেন আমি বললাম রাজপুত্র, এখন রাজপুত্র, তাহলে এটা কেন বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি, এটা কেন তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি না? এখন প্রশ্ন হচ্ছে ভাই তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি কেন হবে? কারণ তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি আপনি বলতে পারেন যে ভাই কেন হবে না, জ আছে না, জ মানে কি, ওই যে মানে চ ছ জ, তার মানে তিন ইকুয়াল টু এক, ওই রুলসের মধ্যে তো পড়ে এটা, তিন ইকুয়াল টু এক ওই রুলসের মধ্যে তো পড়ে এটা, জ আছে, হ্যাঁ আছে। যেমন দেখেন আমি যদি বলি নিযন্ত, যদি বলি নিযন্ত, এখন নিযন্ত এটাকে কিন্তু তিন ইকুয়াল টু এক এই রুলস দিয়ে করছিলাম কি, আমরা করছিলাম হচ্ছে নিচ যোগন্ত। কিন্তু এইখানে কি আপনি এইটা ওই তিন ইকুয়াল টু এক রুলস দিয়ে করতে পারবেন? আপনি তিন ইকুয়াল টু এক এই জায়গায় যদি রুলস অ্যাপ্লাই করেন, এটা হবে হচ্ছে রাজ যোগ পুত্র। এখন বলেন রাজের কোন অর্থ আছে? নাই। সেটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে বলতে হবে রাজা যোগ পুত্র, এবং স্বরের সাথে ব্যঞ্জন আসলে স্বরধ্বনিটা লোপ পায়, ওই রুলস অনুসারে এইখানে আকারটা লোপ পায় গেছে। বুঝতে পারছেন জিনিসটা? মানে এইটা আসলে তৎসম ব্যঞ্জন সন্ধিতে কি হবে, দুইটা মিলে একটা নতুন হবে, আর বাংলা ব্যঞ্জন সন্ধিতে কি হবে, দুইটার একটা লোপ পাবে। স্বরের ক্ষেত্রেও সেম। বুঝছেন না বুঝেন নাই? বাংলা স্বর সন্ধি বা বাংলা ব্যঞ্জন সন্ধিতে আগের বা পরের দুইটার একটা লোপ পায়, অথবা দুইটাই বজায় থাকে। ব্যঞ্জনের যেমন এটার ক্ষেত্রে স্বর বজায় থাকে, যেমন তিন যোগ এক তিন এক, স্বর বজায় আছে। বুঝতে পারছেন জিনিসটা? So এইটা আসলে মনে করেন যে মানে আহামরি এত কঠিন কিছু না যে ভাই কেমনে বুঝবো। ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে অটোমেটিক মাথার মধ্যে ঢুকে যাবে। বলেন বুঝছেন না বুঝেন নাই? ওকে ফাইন, তাইলে আজকের মতো ইতি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, বাই, থ্যাংক ইউ।